কী অবস্থা সবার? আমরা সহজ স্কিলের থেকে মোটামুটি নতুন একটা প্লেলিস্ট আনার ট্রাই করতেছি। এটা মেইনলি হলো এইচএসসি 24 যারা আসো, এই কয়েকদিন পরেই পরীক্ষা, 17-18 দিন হাতে আছে। তো সিকিউ মোটামুটি প্রিপারেশন দেখা যায় যে সবাই নিয়ে ফেলছি, টুকটাক নিয়ে ফেলছি। আর কিছু যদি টুকটাক বাকি থাকে তাও নেওয়া হয়ে যাবে। বাট লাস্টে দেখা যায় কি একটা জায়গাতে আমরা আটকাই, ওটা হলো এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে দেখা যায় যে 25টা এমসিকিউর মধ্যে 18টা হইতেছে, 17টা হইতেছে, 19টা হইতেছে, মানে 20 অনেকেরই ক্রস করে না। কারণ এইখানে যদি 25-এর মধ্যে 5 নাম্বার তোমার ছুটে যায়, অলরেডি তোমার 100-এ 95-এর গেম চলতেছে এখন। তোমার প্র্যাকটিক্যালে যদি 25-25 দেয়, তাও তোমার কিন্তু ওইদিকে সিকিউতে অ্যাটলিস্ট 40-এর কাছাকাছি একটা মার্ক আনতে হবে। তো এমসিকিউ ক্র্যাক করা কিন্তু অত টাফ না, ঠিক আছে? তুমি যদি সিলেক্টিভলি কিছু টাইপের এমসিকিউ দেখে যাও, ওইখান থেকে কিন্তু ঘুরে ফিরে আসে। হ্যাঁ, এর মানে এই না যে আমরা আমাদের প্রিপারেশন লিমিটেড করে রাখবো। এমসিকিউ আমরা সলভ করবো মোটামুটি, যেই টেস্ট পেপারেই কিনো না কেন, টেস্ট পেপারে যা যা এমসিকিউ আছে মোটামুটি সব সলভ করারই ট্রাই করবা। তাও আমি ট্রাই করতেছি হলো একটা ওয়ান শট ক্লাস দেওয়ার জন্য, যেটা আমি ট্রাই করব ফিজিক্স এবং ম্যাথ দুইটার ক্ষেত্রেই সবগুলা চ্যাপ্টারের দেওয়ার জন্য। ফিজিক্সে আমাদের 7টা 14টা চ্যাপ্টার আছে, ম্যাথে আমাদের 6টা 12টা চ্যাপ্টার আছে। টোটালি আমাদের 26টা চ্যাপ্টারের ওপর আমি ট্রাই করবো 26টা ভিডিও আনার। হতে পারে কোনো কোনো ক্ষেত্রে 2টা চ্যাপ্টার মিলে আমি একটা ভিডিও দিতেছি, এটা হতে পারে। ট্রাই করবো 26টা চ্যাপ্টারের কিছু সিলেক্টিভ এমসিকিউ করাই দিতে, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের, যেন আমাদের এক নাগারে মানে যত ধরনের এমসিকিউ করা যায় বা আসতে পারে ওগুলো যেন কভার হয়ে যায়। অ্যান্ড ইনশাল্লাহ এমনভাবে বাছাই করে নিয়েছি যেন এইখান থেকে তোমার কমন পড়ে যায়, ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে? তাহলে আমরা আর বেশি কথাবার্তা না বলে শুরু করি। তো আমরা আজকে শুরু করবো হলো নিউক্লিয়ার ফিজিক্স এবং পরমাণুর মডেল, ঠিক আছে? সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9। এই চ্যাপ্টারে কী কী আছে? এই চ্যাপ্টারে যদি থিওরিটিক্যাল দিক দিয়ে বিবেচনা করি, আমাদের প্রথমে রাদারফোর্ডের মডেল আছে, বোর মডেল আছে। ওইদিকে বোরের মডেলের মধ্যে স্বীকার্যগুলো পড়তে হয়, বোর মডেলের সূত্র প্রমাণ আছে কিছু, ঠিক আছে? কিছু সূত্র আছে বোর মডেলের। তারপর আমাদের নিউক্লিয়াসের প্রকৃতি, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো আছে। দেন আমরা চলে গেছি চ্যাপ্টারের মেইন পার্ট, যেখান থেকে সিকিউ আসে, সেটা হলো তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার মধ্যে প্রথমত আলফা বিটা গামা নির্গমন আছে, একটা চার্ট আছে আলফা বিটা গামার পার্থক্য কী কী। ওইখান থেকে আমরা তেজস্ক্রিয়তার সূত্র পড়ছি, আমরা ল অফ রেডিও অ্যাক্টিভ ডিকে বা তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, ঠিক আছে? ওইখান থেকে সূত্র পড়ছি, দেন ওইখান থেকে অর্ধায়ু পড়ছি, গড়ায়ু পড়ছি, লাস্টে ভর ত্রুটি পড়ছি, লাস্টে নিউক্লিয়ার ফিউশন পড়ছি। এখন আমি ডিরেক্টলি বলে দিই সিকিউ আসে কোন জায়গা থেকে। প্রথমত বোর মডেলে শক্তির শোষণ এবং বিকিরণ, ওই পার্টটা থেকে প্রশ্ন আসার একটা চান্স আছে। যারা লিখতেছো খাতায় লিখে নিও সুন্দর মতো, যে বোর মডেলের শক্তি নির্গমন এবং শক্তি শোষণ, এই পার্টটা যেটা আছে এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স থাকে। অথবা মেইনলি, ঠিক আছে, মেইনলি বা মেজরভাবে প্রশ্ন আসে হলো তেজস্ক্রিয়তা পার্টটা থেকে, ঠিক আছে? আমাদের তেজস্ক্রিয়তার গ্রাফ দিয়ে প্রশ্ন আসতে পারে, বলে দিতে পারে যে কোনো তেজস্ক্রিয় নমুনা 100 গ্রাম ছিল, এত বছর পর এত গ্রাম হয়েছে, এই টাইপের মিলায় প্রশ্ন আসতে পারে। আর ভর ত্রুটির প্রশ্ন খুব একটা বেশি আসে না, আসতে পারে, এমন বলতেছি না আসবে না, খুব একটা বেশি আসে না। লাস্টে নিউক্লিয়ার ফিউশনও তেমন একটা আমি বোর্ডে আসতে দেখি নাই। টেস্ট পরীক্ষায় আসছে, অনেক জায়গায় টেস্ট পরীক্ষাতেই আসে, তাও আমরা ধরো সেফ থাকার জন্য করে গেলাম। তো আমরা হলো এমসিকিউ স্টার্ট করতেছি, ঠিক আছে? তার আগে বলে নেই এমসিকিউ রিলেটেড, ঠিক আছে? এমসিকিউ কভার করার জন্য তোমার যা যা পড়া লাগবে, প্লাস এই চ্যাপ্টারের ফুল ওভারভিউ, যে চ্যাপ্টারে কী কী আছে, কী কী সূত্র আছে, টুকটাক ইনফরমেশন, এই রিলেটেড একটা শিটের ড্রাইভ লিঙ্ক তোমাদের হলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? ওইখান থেকে দেখে নিলে মোটামুটি এই চ্যাপ্টার নিয়ে তোমার আর তেমন চিন্তা ভাবনা করা লাগবে না। তো আমরা এমসিকিউ সলভ করা শুরু করি। দেখি প্রথমে কী বলছে, দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সর্বনিম্ন কক্ষীয় কৌণিক ভরবেগ কত বা কোনটি? কি বলছে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সর্বনিম্ন কক্ষীয় কৌণিক ভরবেগ কোনটা? আচ্ছা দেখি। আচ্ছা, কৌণিক ভরবেগ নিয়ে আমাদের বোর মডেলে একটা সূত্র ছিল কি, mvr সমান nh বাই কত, 2π, ঠিক আছে? mvr ইকুয়ালস টু কত, nh বাই 2π। এখানে কোনটা কী ছিল আমি যদি হালকা একটু মনে করে দিই, mvr এইটারে একসাথে আমরা বলতেছি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে? যেখানে m বুঝাইতেছি কি, ইলেকট্রনের ভর কত মনে আছে সবার? 9.11 ইন্টু 10 ইনভার্স কত,
31, ঠিক আছে। আচ্ছা দেন দেন এখানে ভি বলতে বুঝাইতেছে কি, ইলেকট্রনের বেগ বুঝাইতেছে। আর বলতে কি বুঝাইতেছে, ইলেকট্রনের ব্যাসার্ধ। ইলেকট্রন যেই কক্ষপথে আছে, ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে থাকে, দ্বিতীয় কক্ষপথে থাকাকালীন দ্বিতীয় কক্ষপথের যে ব্যাসার্ধ সেটার আমরা বলতেছি কি, আর বলতেছি, ঠিক আছে। ওইদিকে এন বলতে বুঝাইতেছে সে কয় নাম্বার কক্ষপথে আছে। প্রথম কক্ষপথে থাকলে এনের মান 1, সেকেন্ডে থাকলে 2। এইচ বলতে কি বোঝায়, এইচ বলতে বোঝায় কি, প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻37 জুল সেকেন্ড, 10⁻37 জুল সেকেন্ড, ঠিক আছে। 2 তো আমার সংখ্যা, আর পাই তো পাই গেল। আচ্ছা এখন আমার চ্যাপ্টারে আমার প্রথম এমসিকিউর মধ্যে চাইছে কি, দেখো আমার প্রথম এমসিকিউর মধ্যে চাওয়া হয়েছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সর্বনিম্ন কক্ষীয় কৌণিক ভরবেগ কত। সর্বনিম্ন কক্ষপথ কোনটা আমার, একদম সর্বনিম্ন কক্ষপথ হলো 1 নম্বর কক্ষপথ, তারপর 2, 3, 4। তো 1 নম্বর কক্ষপথ যেহেতু চাইছে, আমরা এনের মান কত বসাবো, 1 বসাবো। এনের মান যদি 1 বসাই তাহলে আমাদের কৌণিক ভরবেগ অর্থাৎ mvr সমান আসে কত, h/2π, ঠিক আছে। এনের মান আমরা কত বসালাম, 1 বসালাম, তাহলে অ্যান্সার আসবে কত, h/2π, h/2π। বলতে পারো ভাই এই জিনিসটা আপনি এত ডিটেলসে কেন বললেন, আমি ট্রাই করতেছি হলো এই ক্লাস করার সাথে সাথে তোমার জন্য ফুল চ্যাপ্টারটা একবার রিভাইজ হয়ে যায়, এই জন্য আমি ধরো একটু ভেঙে বলতেছি। আচ্ছা সেকেন্ড আমরা চলে যাই। বলছে প্রথম এবং দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তির অনুপাত কত। আচ্ছা দেখো আমরা যদি বোর মডেলে কিন্তু একটা এই ডেরিভেশন ছিল। বোর মডেলে আমরা এই বোর মডেলের ক্ষেত্রে ইলেকট্রনের যেই কক্ষপথে আছে তার ব্যাসার্ধ বের করছিলাম, ব্যাসার্ধের একটা সূত্র বের করছিলাম, দেন আমরা বেগের একটা সূত্র বের করছিলাম, দেন ওইদিকে আমরা শক্তির সূত্র বের করছিলাম, ঠিক আছে। তো সূত্রগুলো কি কি ছিল একটু দেখো তো। প্রথমত যদি বলি ইলেকট্রন যেই কক্ষপথে আছে তার ব্যাসার্ধের সূত্র কি ছিল, n² h²ε0 পাই zm e², তাই তো। r = n² h² পাই zm e²। এখানে পরিচয়টা বুঝি, n বুঝাইতেছে কয় নাম্বার কক্ষপথে আছে, h বুঝাইতেছে প্লাঙ্কের ধ্রুবক বা প্লাঙ্কস কনস্ট্যান্ট, ε0 বুঝাইতেছে হইল শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, যেটা নিয়ে কথা আমাদের স্থির তড়িতের চ্যাপ্টারে আছে। আপাতত জাস্ট এটার একটা কনস্ট্যান্টের মতো বিবেচনা করো, ঠিক আছে। পাই হলো কি, পায়ের ভ্যালু আমরা জানি 3.14159। যাই হোক, জেড বলতে বুঝাইতেছে কি, জেড বলতে বুঝাইতেছে হলো পারমাণবিক সংখ্যা। আমরা যদি হাইড্রোজেন নেই জেডের মান 1, লিথিয়াম নিলে জেডের মান কত, 3। এম বলতে বুঝাইতেছে ইলেকট্রনের ভর, ই বলতে বুঝাইতেছে ইলেকট্রনের চার্জ। এখন এখানে একটু নোটিস করো, এখানে যদি আমি একটু দেখি h² এটা একটা কনস্ট্যান্ট, ε0 একটা কনস্ট্যান্ট, পাই এর মান একটা কনস্ট্যান্ট, এম ইলেকট্রনের ভর সেটা একটা কনস্ট্যান্ট, e² মানে ইলেকট্রনের চার্জের স্কোয়ার সেটাও একটা কনস্ট্যান্ট। এই সবগুলা কনস্ট্যান্টের ভ্যালু যদি আমি বসায় দিই তাহলে সূত্রটারে সিম্পলিফাই করে লেখা যায় Rn = 0.529 থেকে যাবে n² বাই জেড, এবং একক আসবে অ্যাংস্ট্রমে। কি হলো, একক আসবে কিসে, অ্যাংস্ট্রমে। 0.529 n² বাই, ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 0.529 n² বাই জেড অ্যাংস্ট্রম, ঠিক আছে। অর্থাৎ আমরা সবগুলো ধ্রুবকের মান বসায় যদি আমরা এককটা অ্যাংস্ট্রমে নেই, ব্যাসার্ধের এককটা, দৈর্ঘ্য যেটা, দৈর্ঘ্যের একক কি মিটার হয়, ন্যানোমিটার হয়, মাইক্রোমিটার হয়, আমরা যদি অ্যাংস্ট্রমে নিই তাহলে এটা আমার শর্টকাট থাকতেছে মাথার মধ্যে, ঠিক আছে। দেন এদিকে আমার বেগের সূত্র ছিল, বেগের সূত্র কী ছিল, এই সূত্রগুলো না একটু মনে রাখা টাফ ছিল, আমার নিজেরই মনে থাকতো না, ঠিক আছে। বেগের একটা সূত্র ছিল, ইয়ের একটা সূত্র ছিল, ইয়ের সূত্রটা একটু যদি মনে করে দেখি, ইয়ের সূত্রটা নেগেটিভ ছিল, ঠিক আছে। ভি ছিল ZE² 2n ZE² 2nH∈0। আচ্ছা, আর আমার এনার্জির ফর্মুলা ছিল mz² মাইনাস mz² e⁴
নিচে আসে হলো 8n² h² এপসাইলন নটের স্কোয়ার। ঝামেলার সূত্র ছিল এই তিনটা। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের টোটাল সূত্র, ঠিক আছে। এখন এর মধ্যে নর্মালি আর এর সূত্রটাই মনে রাখা দরকার, বাকি দুইটা এই ব্রড সূত্রটা আমার যদি মনে না থাকে তেমন একটা সমস্যা হবে না। আমার শর্টকাটটা মাথায় রাখা লাগবে। শর্টকাটটা কি ছিল দেখো। আচ্ছা, শর্টকাটটা ছিল কি, বেগেরটার ক্ষেত্রে না, শক্তির ক্ষেত্রে ছিল। শক্তির ক্ষেত্রে দেখো ভর আমার কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, এইটা একটা কনস্ট্যান্ট, h² কনস্ট্যান্ট, এপসাইলন নটের স্কোয়ার সেটাও একটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এই কনস্ট্যান্টগুলোর মান বসায় দিলে আমার ইন দি এন্ড ডিরেক্ট একটা ভ্যালু আসে -13.6 z² বাই n² ইভি বুঝাইতেছে ইলেকট্রন ভোল্ট, যেটা হলো আমার শক্তির একক, ঠিক আছে। ইভি এটা হলো ইলেকট্রন ভোল্ট, যেটা হলো শক্তির একক। অ্যান্ড ইলেকট্রন ভোল্ট থেকে আমরা জুলে কিভাবে যাই মনে আছে, 1 ইভি ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻19 জুল, ঠিক আছে। আমরা এটা ইউজ করে হলো কনভার্ট করি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের টুকটাক যদি মনে পড়ে যে আমরা এমসিকিউতে ব্যাক চলে যাই, ঠিক আছে। তাহলে কি বললাম, -13.6 z² বাই n² ইভি, যেখানে জেড এর জায়গায় তুমি পারমাণবিক সংখ্যাটা বসাবা, হাইড্রোজেন হলে 1 বসাবা, হিলিয়াম হলে কি 2 বসাবা। যদিও এই সূত্রগুলো বোর মডেলে, তো বোর মডেলের ফর্মুলাগুলো শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই মিলে, যদিও আমরা ম্যাথ করার ক্ষেত্রে সবগুলো দিয়ে করি, বাট মেইনলি হাইড্রোজেনের ক্ষেত্রেই মিলে। এন দ্বারা বুঝাইতেছে কক্ষপথের সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এমসিকিউটা করার জন্য সূত্র লাগতেছে কোনটা, দেখো আমাদের সূত্র লাগতেছে হলো E ইকুয়ালস টু, বা যদি বলি EN ইকুয়ালস টু -13.6 z² বাই n², ঠিক আছে। এই তো আমার লাগতেছে এটা। আচ্ছা, এখন আমরা আমাদের প্রশ্ন ব্যাক চলে আসি। দেখো প্রশ্নতে কি বলছে, প্রথম এবং দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তির অনুপাত কত, ঠিক আছে। প্রথম এবং দ্বিতীয় বোর কক্ষপথে, আচ্ছা ভালো কথা, প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথে শক্তির অনুপাত চাইছে। দেখি আমরা যদি প্রথম কক্ষপথ নিয়ে চিন্তা করি, প্রথম কক্ষপথের ক্ষেত্রে আসবে -13.6 ইন্টু কত z², এন এর মান কত বসায় দিব, 1 বসায় দিব। আমরা যদি সেকেন্ডটায় চলে যাই, -13.6 ইন্টু z², তার নিচে এন এর মান 2 বসাও, 2 এর স্কোয়ার করলে 4 চলে আসবে, ঠিক আছে। এখন যদি আমরা রেশিও করি, রেশিও বলতে কি E1 বাই কত E2, E1 বাই E2, E1 বসাও, E1 কত -13.6 ইন্টু z², নিচে কি আছে দেখো, E2 এর মান হলো -13.6 ইন্টু z², তার নিচে কত আছে 4 আছে। এখন চিন্তা করো, উপরে আছে -13.6 ইন্টু z², নিচের এই পার্টটা যখন উপরে যাবে উল্টাবে, 4 চলে আসবে উপরে, নিচে আসবে -13.6 ইন্টু কত z²। এখন দেখো আমি যদি এদিকে কাটাকাটি করি, -13.6 কাটা z² কাটা, তাহলে থাকে শুধু 4, মানে কত 4/1, তার মানে রেশিওটা কত হবে 4:1। আমাকে বলছে প্রথম এবং দ্বিতীয়র অনুপাত, এই জন্য আমরা প্রথমটার উপরে রাখছি, সেকেন্ডটার কি নিচে রাখছি, ঠিক আছে। আমার নোটিস করা লাগবে যে কার সাথে কার অনুপাত চাইছে, প্রথমের সাথে দ্বিতীয়র অনুপাত, এই জন্য আমরা কি করছি E1 বাই কত করছি E2 করছি, তাহলে অ্যান্সার কত 4:1। পরেরটায় চলে যাই। আচ্ছা, বলা হয়েছে বোর মডেল অনুসারে nth কক্ষপথে, কি বলছে, বোর মডেল অনুসারে nth মানে যে কোনো একটা কক্ষপথ, ঠিক আছে, nতম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যে কোনো কিছু হতে পারে, nতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি এবং বিভব শক্তির অনুপাত কত, কি বললাম, মোট শক্তি এবং বিভব শক্তির অনুপাত। আচ্ছা, আমাদের মোট শক্তিটা জানতে হবে। অ্যান্ড মোট শক্তি আসছিল কিভাবে মনে আছে, আমরা মোট শক্তি নির্ণয় করছিলাম হইল ওই কক্ষপথে গতি শক্তি এবং বিভব শক্তি যোগ করে,
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মোট শক্তি এবং বিভব শক্তির অনুপাত লাগবে। আচ্ছা, আমরা আমাদের স্লাইডে চলে যাই। দেখো, আমাদের মোট শক্তি কী ছিল? -mz² e⁴, নিচে কত? 8n² h² ε0 যখন বিভব শক্তি নির্ণয় করব, নোটিস করো, যখন বিভব শক্তি লাগবে ইপি এর ক্ষেত্রে চেঞ্জ কোনটা হবে? কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট দেখো mz² e⁴, 8 জায়গায় চলে আসবে 4, ঠিক আছে, তার সাথে n² h² ε0 ঠিক আছে। তাহলে এখন আমাদের লাগবে কি? এই দুইটার অনুপাত লাগবে। দেখি মোট শক্তির সাথে বিভব শক্তির অনুপাত লাগবে। আগে মোট শক্তিটা লেখো। মোট শক্তি হলো -mz² e⁴, নিচে 8n² h² ε0 দেখো ভাগ আছে, ভাগ আছে, বাট আমি যদি গুণ লিখি তাহলে গুণ দিয়ে এটারে উল্টা দিলে জাস্ট হবে, ঠিক আছে। আমি যদি ভাগের বদলে গুণ লিখি এটারে জাস্ট উল্টা দিব, ইপিটার উল্টা দাও, তাহলে 4n² h² ε0 উপরে যাবে, নিচে আসবে -mz² e⁴। এখন নোটিস করো আমার কি কি কাটা যায়, সবই কাটা যায়। mz² e⁴ কাটা, এই মাইনাস মাইনাস চলে যাবে, এদিকে n² h² ε0 চলে গেল, থাকে 4/8, কাটাকাটি করো, 4 × 4, 4 × 2 = 8, তার মানে থাকে কত? 1/2, যেটাকে বলা যায় 1:2 কত? 2, অর্থাৎ আমাদের অ্যান্সার কত হবে? 1:2। কই আছে? এই তো, দেখো কথা বুঝছি কিনা। এরপরে যদি চলে যাই, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যখন n=3 নম্বর কক্ষ থেকে n=2 নম্বর কক্ষে আসে, তখন নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? যেখানে রিডবার্গ ধ্রুবক কত? আর। রিডবার্গ ধ্রুবক আর, নর্মালি আমরা রিডবার্গ ধ্রুবক RH দিয়ে বলি, তাই তো, ওরা আর বলে দিছে। এখন এটা টেকনিক্যালি আমাদের কেমিস্ট্রি গুণগত রসায়নের সূত্র, বাট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাইটা কীভাবে হবে? দেখো, ইলেকট্রন কই থেকে কই আসছে? 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসছে, তাই তো, 3 নম্বর থেকে 2 নম্বরে আসছে। আচ্ছা, ইলেকট্রন 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আছে, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসছে। এই ক্ষেত্রে এনার্জি কি হবে? বিকিরিত হবে। আর নিচের থেকে উপরে গেলে তখন কি এনার্জি শোষিত হয়। এই ক্ষেত্রে বিকিরিত বলো আর শোষিত বলো, যেই নিঃসৃত অথবা শোষিত যেই আলোটা থাকবে বা শক্তিটা থাকবে, সেই শক্তির ক্ষেত্রে আমার যে সূত্র, তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র, সেটা হলো 1/λ সমান RH 1/n1² মাইনাস 1/n2²। এটা হলো আমাদের ফর্মুলা। n1 কোনটা, n2 কোনটা? সোজা হিসাব, ছোট কক্ষপথ যেটা, সেটা হলো n1। ইলেকট্রন কই থেকে কই যাইতেছে, কই থেকে কই আসতেছে, সেটা আমার দেখার বিষয় না। আমি দেখবো হলো যেখান থেকে আসুক, যেখানেই যাক, ছোট কক্ষপথ কোনটা? ছোট কক্ষপথ কত আমার? 2। বড় কক্ষপথ কত? 3। তাহলে n1 এর জায়গায় বসাবো কত? 2, n2 এর জায়গায় 3। তাহলে 1/n1 এর জায়গায় 2, 2 এর স্কোয়ার করলে 4, n2 এর জায়গায় 3, 3 এর স্কোয়ার করলে 9। তাহলে দেখো RH থাকলো, লসাগু কত? 4 নং 36, তাহলে এদিকে আসবে 9 মাইনাস এদিকে আসবে 4 × 4, তাহলে কি আসবে? দেখো RH তার সাথে কত আসবে? 9 থেকে 4 গেলে কত? 5, নিচে কত? 36। এটা কিন্তু অ্যান্সার দাগাইতে যাও না, এটা কিন্তু 1/λ মান, ঠিক আছে, এটা কিন্তু 1/λ মান। কনফিউজ করার জন্য কিন্তু দিয়েও দিছে, কিন্তু দিয়েও দিছে যে দেখো 5r RH দ্বারা লিখছি আমরা, ওরা আর দ্বারা প্রকাশ করছে, সমস্যা নেই। 5r/36 এটা দিছে, তো দিছে প্রথম অপশনে দিছে, এটা কিন্তু অ্যান্সার না। এইটা কার মান আসছে? এটা আসছে 1/λ। তাহলে আমরা বলো ল্যামডা কত হবে? ল্যামডার ক্ষেত্রে আমরা উল্টাবো, 36 কত? 5r। খুঁজো কই? এই তো ঘ নাম্বারে, ঠিক আছে। সিমিলার একটা প্রশ্ন আমার ঢাবি এক্সামে আসছিল, এই সেম
কাহিনীটাই করছিল 1/λ ভ্যালুটা একদম ক নম্বরে দেওয়া ছিল, অ্যান্ড বেশিরভাগেরই ওই জায়গাটাতে ভুল হয়েছে, তো একটু কেয়ারফুল থাকা লাগবে, ঠিক আছে। নেক্সট চলে যাই আমরা 6 নম্বরে বলছে ক্যালসিয়াম এবং পটাশিয়াম এরা পরস্পরের কি, এখানে কি কি দিয়ে দিছে দেখো। 20 এটা কি বোঝায়, পারমাণবিক সংখ্যা বোঝায়, তাই তো। জেড এটা হলো জেড এর মান, এটা কি আমার 40 এটা হলো কি ভর সংখ্যা এ। ভর সংখ্যা বলতে এটার মধ্যে কে কে আছে, প্রোটন আছে এবং কে আছে, নিউট্রন আছে, এটা হলো আমাদের এ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি ক্যালসিয়াম এবং পটাশিয়ামের কয়েকটা ইনফরমেশন নিয়ে আসি, দেখো ক্যালসিয়ামের প্রোটন কয়টা আছে, কয়টা আছে, পারমাণবিক সংখ্যা যত সে কয়টা আছে, 20টা আছে, ঠিক আছে। আমার তার ভর সংখ্যা কত, মানে p+n কত, ভর সংখ্যা কত, সরি 40, তাহলে তার নিউট্রন সংখ্যা কত, 40 থেকে 20 বিয়োগ দাও, চলে আসবে 20। ক্লিয়ার? আচ্ছা, এখন সিমিলারলি আমরা যদি ইসের ক্ষেত্রে চিন্তা করি, পটাশিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, দেখো পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, তার মানে প্রোটন কয়টা আছে, 19টা আছে, ঠিক আছে। দেন আমার ভর সংখ্যা বলে দিছে কত, 39, তাহলে p+n কত বলে দিছে, 39, তাহলে নিউট্রন সংখ্যা কত, 39 থেকে 19 বাদ দাও, তাহলে কত, 20। এখন একসাথে আমি সবগুলা বলাই দিই, একসাথে আমরা সবগুলা একটু মেমোরাইজ করে নিই বা রিকল করে নিই যে কোনটা কি ছিল, আইসোটোন, আইসোবার, সবগুলো একসাথে, ঠিক আছে। আইসোবার কখন ছিল, প্রথমটা অপশনে বলছে আইসোবার। আইসোবার মানে হলো এমন দুইটা পরমাণু বা এমন দুইটা নিউক্লিয়াস যাদের ভর সংখ্যা সমান, যাদের ভর সংখ্যা মানে এই তো এ p+n প্রোটন প্লাস নিউটনের সংখ্যা সমান, ঠিক আছে। হয়েছে সমান, দেখো তো 40 39 হয় নাই, তার মানে আইসোবার হবে না। আইসোটোপ, ঠিক আছে, আইসোটোপ কারা, সরি, আচ্ছা, আইসোটোপ হলো তারা যাদের ক্ষেত্রে আমরা বলি প্রোটন সংখ্যাটা সেম থাকে, ঠিক আছে। কি বললাম, আইসোটোপ হলো যারা একই পরমাণুর নিউক্লিয়াস যাদের প্রোটন সংখ্যাটা সেম থাকে বাট নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা ডিফারেন্ট হয়। যেমন যদি চিন্তা করি হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম সবার ক্ষেত্রেই পারমাণবিক সংখ্যা কত, 1, বাট ভর সংখ্যা ডিফারেন্ট, প্রোটিয়ামের 1, ডিউটেরিয়ামের 2, ট্রিটিয়ামের 3, ঠিক আছে। তো প্রোটন সংখ্যা সেম হবে, ভর সংখ্যা ডিফারেন্ট হবে। দেখো এদের প্রোটন সংখ্যা কি সেম না, তার মানে আইসোটোপ হইতেছে না, ঠিক আছে। আইসোমার এটা অর্গানিক কেমিস্ট্রির জিনিস, ঠিক আছে। আচ্ছা, লাস্টে আইসোটোন কারা, যাদের নিউট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ডিফারেন্ট, ভর সংখ্যা ডিফারেন্ট, নিউট্রন সংখ্যা সমান। হইছে সমান, দেখো তো হইছে, তার মানে এদেরকে আমি বলতে পারতেছি আইসোটোন, ঠিক আছে। নেক্সট, আচ্ছা দেখি এখানে কি বলছে, দেখো আলফা বিটা গামার কথা বলছে, ঠিক আছে। আমরা আলফা বিটা গামা নিয়ে হালকা একটু কথাবার্তা বলে আসি। দেখো কোনো একটা পরমাণু আছে, সেটা হলো এক্স, তার পারমাণবিক সংখ্যা জেড, ভর সংখ্যা কত, এ। এখন তেজস্ক্রিয়তা টপিকটা কী ছিল, যে কোনো পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা অথবা বিটা এবং গামা নিঃসরণ, আলফা বিটা কিন্তু একসাথে বের হয় না, মাথায় রাখবা। আলফা অথবা বিটা নিঃসরণ হবে, তার সাথে গামা নিঃসরণ হবে। আলফা বিটা হলো কণা, গামা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা সোজা কথা শক্তি চিন্তা করো, ঠিক আছে। তো কোনো একটা পরমাণু থেকে বা পরমাণু নিউক্লিয়াস থেকে যখন আলফা বের হয়ে যাবে, আলফা বের হয়ে গেল, আলফা মানে কি, আলফা কণা মানে আমরা জানি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম যার 2টা ইলেকট্রন চলে গেছে, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা কত, 2, ভর সংখ্যা 4, অর্থাৎ ইন ডিটেলসে বললে কি বের হয়ে গেছে, 2টা প্রোটন বের হয়ে গেছে, 2টা নিউট্রন বের হয়ে গেছে। তো যদি আলফা কণা বের হয়ে যায়, তার প্রোটন বের হয়ে গেছে, তাহলে এই মৌলটা কিন্তু আর সেম থাকবে না। কারণ কি, ধরো তোমার কাছে অক্সিজেন আছে, তার পারমাণবিক সংখ্যা 8, 2টা প্রোটন বের করে দিছো, 2টা প্রোটন বের হয়ে গেলে পারমাণবিক সংখ্যা 6, সেটা কি অক্সিজেন থাকবে? অবভিয়াসলি না, কার্বন হয়ে যাবে। আচ্ছা, তাহলে সে চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড এইটাই কিন্তু তেজস্ক্রিয়তার একটা বা নিউক্লিয়ার রিয়াকশনের একটা সিগনিফিক্যান্ট জিনিস, যে আমরা কেমিস্ট্রিতে যখন আমরা রিয়াকশন করি,
সোডিয়াম আর ক্লোরাইড নিয়ে শুরু করলে সোডিয়াম ক্লোরাইডে আসতেছে, সোডিয়াম সোডিয়ামের মতো থাকতেছে, ক্লোরিন ক্লোরিনের মতো থাকতেছে, অর্থাৎ বন্ড হইতেছে ইলেকট্রনের মাধ্যমে। নিউক্লিয়াসের ভিতর যায় কিন্তু কেউ গুতাগুতি করতেছে না, বাট নিউক্লিয়ার রিয়াকশনে দেখা যায় নিউক্লিয়াসের সাথে ঝামেলা হয়, নিউক্লিয়াস থেকে প্রোটন নিউট্রন বের হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 2টা প্রোটন যদি বের হয়ে যায় তাহলে পারমাণবিক সংখ্যা কত কমে যাবে? 2 কমে যাবে। 2টা প্রোটন 2টা নিউট্রন বের হয়ে গেছে, তাহলে ভর সংখ্যা 4 কমে যাবে। অর্থাৎ কোনো পরমাণু থেকে আলফা বের হয়ে গেলে তার পারমাণবিক সংখ্যা 2 কমায় দিবা, প্রোটন সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা 2 কমায় দিবা বা প্রোটন সংখ্যায় 2 কমায় দিবা এবং ভর সংখ্যা 4 কমায় দিবা। এখন ধরো আমার আরেকটা পরমাণু আছে এক্স, পারমাণবিক সংখ্যা জেড, ভর সংখ্যা এ। এখান থেকে যদি বিটা নির্গমন হয়, বিটা নির্গমন মানে হলো ইলেকট্রনের নির্গমন, ঠিক আছে। বিটা নির্গমন হলে জাস্ট মাথায় রাখবা আমরা ভর সংখ্যা সেম রাখবো, পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি করে দিব। কেন, এটার একটা এক্সপ্লেনেশন আছে সুন্দর, বাট আমি এই ভিডিওতে ওটা বলতেছি না, ঠিক আছে, কারণ একটু লেন্দি ডেসক্রিপশন। অবভিয়াসলি এক রিজন আছে, ঠিক আছে। বিটা নির্গমন মানে হলো ইলেকট্রন বের হয়ে যাওয়া। এখন এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে নিউক্লিয়াসের ভিতর ইলেকট্রন কই থেকে আসলো, এটার একটা ইন ডিটেলসে বর্ণনা আছে। যদি থিওরি ক্লাস করাই, 24-এর তো চান্স নেই, 25-এ যদি থিওরি করাই তখন আমি বোঝাবো না জিনিসটা। আপাতত জাস্ট এমসিকিউর জন্য এর মনে রাখো, বিটা বের হয়ে গেলে আর তোমার প্রোটন সংখ্যাটা 1 বেড়ে যাবে বা পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাবে। আর লাস্টলি যদি গামা নির্গমন হয়, ঠিক আছে, যদি আমার গামা নির্গমন হয়, গামা নির্গমন হলে কোনো চেঞ্জ হবে না। এই 3টা জিনিস মাথায় রাখবো। তাহলে কি কি বলছি? আলফা বের হয়ে গেলে কি পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, ভর সংখ্যা 4 কমে যাবে। বিটা নির্গমন হলে 1 বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর গামা নির্গমন হলে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা প্রশ্নে চলে আসি। আচ্ছা দেখি, প্রথমত বলছে ইউরেনিয়াম পারমাণবিক সংখ্যা কত? 92, ভর সংখ্যা 238। এখান থেকে একটা আলফা পার্টিকেল বের হয়ে গেছে। আলফা পার্টিকেল বের হয়ে গেলে থাকে কি? থোরিয়াম থাকে, তাই তো। আলফা পার্টিকেল বের হয়ে গেছে মানে পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, 90 হয়ে যাবে, আর ভর সংখ্যা 4 কমে যাবে, 234 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেন বিটা পার্টিকেল বের হয়ে গেছে। বিটা পার্টিকেল যখন বের হয়ে গেছে, প্রোটেক্টিনিয়াম যেটা আসছে, দেখো বিটা পার্টিকেল বের হওয়ার পর যে প্রোটেক্টিনিয়াম আসছে, আমরা জানি বিটা পার্টিকেল বের হইলে ভর সংখ্যা কোনো চেঞ্জ হবে না, পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাবে, 91 হয়ে যাবে। তাহলে প্রোটেক্টিনিয়ামের প্রোটন সংখ্যা কত? 91। ক্লিয়ার? বুঝছি এটা সবাই? আচ্ছা দেখি, দাঁড়াও আমি ওই আলফা বিটা গামা নিয়ে আরেকটা প্রশ্ন ছিল, ওইটা আগে একটু করে নিই। আচ্ছা দেখো, যখন কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হয় তখন পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নিচে নেমে যায় কয় ঘর? 2 ঘর। কিভাবে? সাপোজ চিন্তা করো অক্সিজেন ছিল, অক্সিজেন তার পারমাণবিক সংখ্যা কত? 8, ভর সংখ্যা কত? 16। সেখান থেকে যদি আলফা নির্গমন হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা কত কমে যাবে? 2 কমে যাবে। ভর সংখ্যা কত কমে যাবে? 4 কমে যাবে, 2 কমে যাবে, আমি 2 লিখছি কেন? আচ্ছা 2 কমে যাবে, তার মানে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। পারমাণবিক সংখ্যা 2 কমে গেল, ভর সংখ্যা 4 কমে যাবে, মানে 12 হয়ে যাবে, সে হয়ে যাবে কার্বন। অর্থাৎ পর্যায় সারণীতে সে কত ঘর নেমে গেল? 2 ঘর নেমে গেল। অক্সিজেন কত? 8 ছিল, 8 থেকে 2 ঘর নেমে 6 চলে আসছে, তার মানে কত ঘর নেমে যায়? 2 ঘর নেমে যায়। কারণ পর্যায় সারণী আমরা বানাইছি কি? প্রোটন সংখ্যাটার উপর বেস করে, তাই তো। 1 2 3 4 ওটার উপর বেস করে। আচ্ছা এদিকে আরেকটা ছিল, প্রবাবলি লাস্টের দিকে একটা বহুপদী টাইপের প্রশ্ন ছিল, এই তো পাইছি মেবি। আচ্ছা এই কয়েকটা প্রশ্ন আমি একটু আগে করাইনি। হ্যাঁ, বোর পরমাণু, এই তো পাইছি। দেখো বলছে কি যে PQRS দেয়া আছে, বলছে আলফা গামা বিটা যথাক্রমে PQR হতে নিঃসৃত হয়ে তেজস্ক্রিয় বিকিরণ বোঝানো হয়েছে। আচ্ছা ভালো কথা। পি এর পারমাণবিক সংখ্যা কত? Z। পি এর পারমাণবিক সংখ্যা হলো Z।
আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা ভর সংখ্যা এ ধরে নিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু একটা কমপ্লিট করে নিই। আলফা যখন বের হয়েছে, পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, ভর সংখ্যা 4 কমে যাবে। কিউ থেকে যখন গামা বের হইল, আর যেটা আসছে সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ গামা নিঃসরণ হইলে আমরা জানি কোনো প্রকার চেঞ্জেস হয় না। যখন বিটা নিঃসরণ হয়েছে তখন ভর সংখ্যা সেম থাকবে, আমার পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাবে। তার মানে এটা কত আসবে দেখো, z-1। এখন দেখি আমাকে কি বলছে, নিচের কোন দুটি মূল একই নিউক্লিয় প্রজাতির, একই ধরনের কে কে, কিউ এবং আর, কারণ গামা নির্গমন হওয়ার ফলে তাদের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা কোনো কিছুর কোনো চেঞ্জেস হয় নাই। এই জন্য কি তারা একই নিউক্লিয় প্রজাতির, মানে তাদের নিউক্লিয়াসটা সেম, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা সেম, তার মানে কিউ এবং আর কই। আচ্ছা, দেন পরের প্রশ্নটা কি বলছে, পরের প্রশ্নতে বলছে এস মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে নির্ণয় করছিলাম। দেখি, এস মৌলের পারমাণবিক সংখ্যা ছিল z-1, তার মানে এস মৌলের পারমাণবিক সংখ্যা z-1। দেখো ক্লিয়ার কিনা, এটা ছিল, সরি আমি একটু আলফা বিটা রিলেটেড যে প্রশ্নগুলো না সেগুলো একবারে করে আইতেছি। আচ্ছা, এখানে আরেকটা আছে, একটি তেজস্ক্রিয় মৌল 2টি আলফা কণা এবং 3টি বিটা কণা নিঃসরণ করে, নতুন মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কত হবে। দেখি, আমরা মৌলটার এক্স ধরে নিই ফার্স্টে, তার পারমাণবিক সংখ্যা z ছিল আর ভর সংখ্যা কত ছিল, a ছিল। এখান থেকে ফার্স্টে কি বের হয়েছে, 2টা আলফা কণা বের হয়ে গেছে, তাই তো, 2টা আলফা কণা বের হয়ে গেছে। তাহলে তার পারমাণবিক সংখ্যা কি হবে, একটা আলফা কণা বের হইলে 2 কমে যায়, 2টা আলফা কণা বের হইলে 4 কমে যাবে। ঠিক আছে, একটা আলফা কণা নির্গমন হইলে ভর সংখ্যা 4 কমে যায়, 2টা নির্গমন হইলে 8 কমে যাবে। ঠিক আছে, দেন আমার এইটা থেকে যদি আবার বিটা নির্গমন হয়, ঠিক আছে, এটা থেকে যদি আমি এখানে লিখে দাও, x z-4 ছিল আর উপরে ছিল a-8, এখান থেকে নির্গমন হইতেছে কি, কয়টা বিটা, 3টা বিটা কণা নির্গমন হইতেছে। আমরা জানি বিটা নির্গমন হইলে, সরি এটা x থাকবে না, y হয়ে যাবে, হোয়াটএভার, বাট আমাদের মেইনলি নাম্বার চাইছে। ঠিক আছে, আচ্ছা, বিটা কণা যখন নির্গমন হইল, ভর সংখ্যা কিন্তু কোনো চেঞ্জেস হয় না। আমরা জানি বিটা নির্গমন হইলে পারমাণবিক সংখ্যাটা 1 বৃদ্ধি পায়, বিটা কণা যেহেতু 3টা নির্গমন হয়েছে 3 বৃদ্ধি পাবে, তাহলে আসে কত, z-1। ঠিক আছে, কত আসতেছে, z-1। আচ্ছা, তাহলে দেখি, বলছে তাহলে নতুনটার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত হবে। ভর সংখ্যা কত আসছে আমার, a-8 খুঁজো, এই তো a-8, আর পারমাণবিক সংখ্যা আসছে z-1, a-8 z-1 চলে আসছে। আরেকটা প্রশ্ন এই রিলেটেড, সেটা হলো নিউক্লিয় বিক্রিয়ায় আমরা যে বিক্রিয়াগুলো দেখলাম, আলফা বিটা গামা নিঃসরণ যে হইতেছে, এই ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় কি কি সংরক্ষিত থাকে। প্রথমত নিউক্লিয়ন সংখ্যা অবভিয়াসলি থাকবে, তোমার রিয়াকশনের আগে বা বিক্রিয়ার শুরুতে, মানে বিক্রিয়কদের কথা যদি বলি, বিক্রিয়কদের টোটাল ভর সংখ্যা এবং আবার বলতেছি বিক্রিয়কদের টোটাল ভর সংখ্যা এবং উৎপাদের টোটাল ভর সংখ্যা দেখবা সেম হবে। ওই সমতার হিসাব করেই তো আমরা এই ক্যালকুলেশনটা আসছি, তাই না, যে আলফা বের হলে এখানে 4 চলে গেছে, 2টার জন্য 8 চলে গেছে, তাহলে এখানে 8 কমে গেছে, তার মানে আমার নিউক্লিয়ন সংখ্যা সেম থাকবে। আচ্ছা, আবার সংরক্ষিত থাকবে রৈখিক ভরবেগ অবভিয়াসলি। আচ্ছা, যখন নিউক্লিয়ার রিয়াকশন হইতেছে তখন আমাদের 2টা পরমাণু তার একে অপরের সাথে কি করতেছে, সংঘর্ষ করতেছে। ঠিক আছে, অ্যান্ড যেখানেই সংঘর্ষ হইতেছে মাথায় রাখতে হবে সংঘর্ষের ক্ষেত্রে রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। দেন সমতা, অবভিয়াসলি 2 সাইডে সমতা থাকবে। ঠিক আছে, রিয়াকশনের 2 সাইডে কি থাকবে, অবভিয়াসলি সমতা থাকবে। তো এই 3টা মিলে আমরা বলতে পারি যে সব কয়টাই সংরক্ষিত থাকবে। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে আসি, আমরা হলো এই আলফা বিটা গামা রিলেটেড যা যা ছিল একবারে করে ফেললাম। দেন আমাদের তেজস্ক্রিয়তা রিলেটেড যা যা এমসিকিউ আছে আমরা সবগুলোতে চলে যাই। ঠিক আছে, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে আমার যা যা সূত্র লাগবে দেখি। তেজস্ক্রিয়তার ক্ষেত্রে প্রথমত যে সূত্রটা লাগতেছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয় সূত্র।
ক্ষয়সূত্রের প্রথমে বলা হয়েছে যে কোনো তেজস্ক্রিয় নমুনার যে কোনো মুহূর্তে ক্ষয়ের হার সেটারে বলতেছি dN/dt। এটা কিসের সমানুপাতিক? এটা হলো ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। ঠিক আছে, ওই সময় কতটুকু অক্ষত আছে তার সমানুপাতিক। ঠিক আছে, অ্যান্ড এখানে একটা মাইনাস আসে। কেন মাইনাস আসে? কারণ ক্ষয় যেহেতু হইতেছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি ক্ষয় হইতেছে, অ্যামাউন্টটা কমতেছে। ঠিক আছে, অ্যামাউন্টটা যখন কমে তখন আমরা যে এই মেইনলি তোমার বুঝাই, দেখো ডিএন কি বোঝায়? ডিএন বুঝাইতেছিল ধরো একটা নির্দিষ্ট সময় 5 সেকেন্ড, 5 সেকেন্ডে কতটুকু ক্ষয় হলো, আর নিচে ডিটি বুঝাইতেছে ওই সময়টা 5 সেকেন্ড। ঠিক আছে, তো যখন আমরা ডিএন বের করি কতটুকু ক্ষয় হয়েছে ওটা কীভাবে বের করি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনালি ধরো 5 সেকেন্ড পর কতটুকু আছে, 5 সেকেন্ড আগে কতটুকু ছিল, ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করি। এখন 5 সেকেন্ড পর যা আছে সেটা তো কম, ক্ষয় হয়ে গেছে, তো 5 সেকেন্ড পর কতটুকু অক্ষত আছে সেটা তো কম, আর 5 সেকেন্ড আগে যা ছিল সেটা তো বেশি। তো বিয়োগফল যখন করব, বিয়োগফলটা নেগেটিভ আসবে। ওই নেগেটিভটা উঠানোর জন্য আমরা কি করি? এখানে একটা মাইনাস দিই যেন ওই নেগেটিভটা উঠে যায়। আর নর্মালি আমরা বুঝাই এভাবে যে ক্ষয় হইতেছে, ওটা বোঝানোর জন্য মাইনাস দেওয়া হয়েছে। ঠিক আছে, এভাবেও চিন্তা করতে পারো। তো এই ক্ষেত্রে যেটা হয়, সমানুপাতিক চিহ্নটা উঠে যায়। সমানুপাতিক চিহ্নটা উঠে একটা ধ্রুবক আসে, সেটা হলো ল্যামডা, সেটার আমরা বলি ক্ষয় ধ্রুবক। অ্যান্ড এইখান থেকে দুই সাইডে ইন্টিগ্রেশন করে আমার একটা সূত্র আসে, সেটা হলো n = n0 e to the power minus lambda t। n0 e to the power minus lambda t। আচ্ছা, তো এখানে আমরা একটু পরিচয়টা জেনে নেই। এখানে আচ্ছা, আমি সূত্র আর এগুলো লিখে নিতে পারো। এখানে টি হাফের একটা সূত্র আছে। টি হাফ বলতে বোঝায় অর্ধায়ু, সেটা হলো 0.693 ল্যামডা। 0.693 কার মান? এটা হলো লনের মান, লন 2 এর মান। ঠিক আছে, এই একটা সূত্র আছে। দেন আরেকটা সূত্র আছে টাউ, যেটা বলি আমরা গড় আয়ু, সেটা হলো 1/λ। ঠিক আছে, আর লাস্টে একটা সক্রিয়তার সূত্র আছে, রিঅ্যাক্টিভিটি, R = R0 e to the power minus lambda t। আচ্ছা, এখন আমি হালকা একটু পরিচয়গুলো বলে নিই, দেন আমি এমসিকিউতে চলে যেতেছি। এখানে এটা তো বললাম dN/dt ক্ষয়ের হার, n হলো অক্ষত পরমাণু সংখ্যা, ল্যামডা হলো ক্ষয় ধ্রুবক বা ডিকে কনস্ট্যান্ট। আচ্ছা, এই ফর্মুলার মধ্যে n0 বুঝাইতেছে প্রারম্ভিক নমুনার পরিমাণ, অর্থাৎ শুরুতে আমার স্যাম্পল কতটুকু ছিল, 100 গ্রাম ছিল, 200 গ্রাম ছিল, যাই ছিল। আচ্ছা, টি বুঝাইতেছে টাইম, যে কত সময় পর আমি ক্যালকুলেশন করতেছি। ধরো আমি 20 মিনিট পর ক্যালকুলেশন করতেছি। ই তো হলো আমাদের অয়লার্স নাম্বার, ক্যালকুলেটরে আছে, ল্যামডা ক্ষয় ধ্রুবক। এন বুঝাইতেছে এই টি সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা, মানে কতটুক অক্ষত আছে, ক্ষয় হয়েছে সেটা না, কতটুক অক্ষত আছে। আমি বললাম প্রথমে 100 গ্রাম ছিল, 20 মিনিট পর 40 গ্রাম ক্ষয় হয়ে গেছে, তাহলে 40 গ্রাম কি এন হবে? না, এন হবে কত গ্রাম? 60 গ্রাম। অক্ষত পরমাণু সংখ্যা। টি হাফ সমান 0.693/λ। টি হাফ বুঝাইতেছে হাফ লাইফ, বা বাংলা যদি বলি অর্ধায়ু। ঠিক আছে, হাফ লাইফ বা অর্ধায়ু, অর্থাৎ যেই সময়ে কোনো তেজস্ক্রিয় নমুনার অর্ধেক ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, সেই সময়টারে বলতেছি অর্ধায়ু। অ্যান্ড হাফ লাইফ কিন্তু ফিক্সড। কীরকম ফিক্সড? আমি যদি বলি আমার কাছে 100 গ্রাম ইউরেনিয়াম আছে, অ্যান্ড এটা অর্ধেক হইতে আমার 200 বছর লাগবে, অর্থাৎ অর্ধায়ু 200 বছর, তাহলে 100 গ্রাম থেকে 50 গ্রাম হইতে 200 বছর লাগবে, 50 থেকে 25 হইতে আবার 200 বছর লাগবে, 25 থেকে 12.5 হইতে আবার 200 বছর লাগবে, অর্থাৎ প্রতিবার অর্ধেক হইতে সেম পরিমাণ সময় লাগবে। তাও বুঝাইতেছি গড় আয়ু। ঠিক আছে, তাও বুঝাইতেছে গড় আয়ু, অর্থাৎ আমার যে নমুনা আছে, তেজস্ক্রিয় নমুনা, যেখানে 100 গ্রাম বা যদি সংখ্যায় বলি ধরো 2 কোটি আমার ইউরেনিয়াম ছিল, সেগুলো কি হইতেছে? কন্টিনিউয়াসলি আলফা বিটা গামা নিঃসরণ করতেছে, ইউরেনিয়াম আলফা নিঃসরণ করে, অ্যান্ড আলফা নিঃসরণ করে ইউরেনিয়ামটা ক্ষয় হয়ে যায়, ইউরেনিয়ামটা ধরো থোরিয়াম হয়ে যায়। এমনি করে তুমি যখন স্যাম্পল নিয়ে বসলা, নমুনা নিয়ে বসলা, ওই 2 কোটি ইউরেনিয়াম নিয়ে বসলা, একটা ইউরেনিয়াম সাথে সাথে ক্ষয় হয়ে গেল, আরেকটা 5 দিন পর হইল, আরেকটা 10 দিন পর হইল, আরেকটা 200 বছর পর হইলো, আরেকটা তোমার ধরো পরবর্তী 20 প্রজন্ম চলে গেছে, বাট ওর ক্ষয় হয়নি। তো অর্থাৎ এক একটার আয়ু এক এক রকম।
সবগুলার আয়ু যোগ করে যদি অ্যাভারেজ বের করি সেটা আসবে কি, গড় আয়ু, সেটা হলো 1/λ। আর লাস্টের সক্রিয়তা সমান হলো r0 e⁻⁻λt। r0 বুঝাইতেছে একদম শুরুতে সক্রিয়তা, আর বুঝাইতেছে টি সময় পর সক্রিয়তা। সক্রিয়তা মেনলি কি, সক্রিয়তা হলো ক্ষয়ের হার। একটা তেজস্ক্রিয় নমুনা যত বেশি ক্ষয় হবে তার সক্রিয়তা তত বেশি, যত বেশি তার মধ্যে থেকে আলফা বিটা গামা বের হবে তার সক্রিয়তা তত বেশি, তার ক্ষয়ের হার তত বেশি। এটা বলা হয় রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা, ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা, ঠিক আছে। এখন আমরা প্রশ্নে চলে যাই। একটা গ্রাফ দিছে, বলছে তেজস্ক্রিয় রূপান্তর সূত্র n = n0 e⁻⁻λt। এটা নিচের কোন লেখচিত্রকে সমর্থন করে? আচ্ছা, লেখচিত্রে আমি y অক্ষ বরাবর n বসাইছি, x অক্ষ বরাবর t বসাইছি, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কার গ্রাফ হয়েছে? n ভার্সেস t। প্রথমে যে থাকে সেটা y অক্ষ বরাবর বসে, সেকেন্ডে যে থাকে সেটা x অক্ষ বরাবর বসে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা গ্রাফ আমি কীভাবে আঁকবো? গ্রাফ আঁকার জন্য একটা চোরাই মেথড শিখিয়ে দিই, ঠিক আছে। আমার প্রথমত কিছু ফেমাস ইকুয়েশনের গ্রাফ জানা লাগবে, ঠিক আছে। খাতা থাকলে লিখে নিই সবাই একটু। ফেমাস কয়েকটা ইকুয়েশনের গ্রাফ জানা লাগবে। প্রথমত যদি আমরা বলি সাইন এক্সের গ্রাফ, ঠিক আছে। আমি যদি বলি সাইন এক্সের গ্রাফ, ঠিক আছে। দেন আমি যদি বলি কজ এক্সের গ্রাফ, ঠিক আছে। দেন আমরা যদি বলি এক্স স্কোয়ারের গ্রাফ, এক্স স্কোয়ার গ্রাফটা এরকম আর কি, ঠিক আছে। দেন আমরা যদি বলি y = সবগুলো y = ঠিক আছে এক্স কিউবের গ্রাফ, সরি, আচ্ছা। দেন আমাদের যেটা লাগবে একটা হলো e⁻x এর গ্রাফ, আর একটা হলো e⁻−x এর গ্রাফ, ঠিক আছে। আরও প্রয়োজন হয়, ঠিক আছে। আপাতত আমি এই কয়েকটি একটু দেখাইলাম। এখন আমরা চলে আসি টপিকে। এন এবং টি এর মধ্যে গ্রাফ লাগবে। যেই দুইটার মধ্যে গ্রাফ বলুক, তুমি প্রথমে দেখবা যে ওই দুইটা রিলেটেড তোমার পরিচিত কোনো সূত্র আছে কিনা। আছে। n = কত? n0 e⁻⁻λt। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, দেন আমাদের কাজ কি দেখো। দেন আমাদের কাজ হলো আমি এখানে রিপ্লেস করব। কিভাবে কি রিপ্লেস করব কথা বুঝি। আমার n বসছে কোন বরাবর? y অক্ষ বরাবর। এই জন্য n এর বদলে আমরা y নিয়ে আসলাম, সমান e থাকলো তার পাওয়ার মাইনাস, আচ্ছা ল্যামডাটা লিখতেছি, টি বসছে এক্স অক্ষ বরাবর, টি এর বদলে এক্স নিয়ে আসলাম। এখন ল্যামডা কি? ক্ষয় ধ্রুবক, সেটা একটা কনস্ট্যান্ট, তার বদলে ধরো কে দিয়ে দাও। n0 শুরুতে অক্ষত পরমাণুর সংখ্যা, সেটা তো আর চেঞ্জ হইতেছে না। তুমি ধরো একদম শুরুতে 200 গ্রাম ইউরেনিয়াম নিয়ে বসলা, এখন 5 দিন পার হয়েছে, 200 গ্রাম ইউরেনিয়ামটা ধরো 150 গ্রাম হয়েছে। এখন কি তুমি অতীতে যায়া ওই শুরুতে যতটুকু ছিল সেটা কি চেঞ্জ করতে পারবা? শুরুর 200 গ্রাম রেখে 250 গ্রাম বানাইতে পারবা? পারবা না, তার মানে ওইটাও কনস্ট্যান্ট থাকতেছে। এখন তোমার কাজ হলো ইকুয়েশন থেকে যেই যেই জায়গায় কে আছে ওগুলো উঠায় দাও। তাহলে থাকে কি? y সমান e⁻−x। তার মানে গ্রাফটা হবে y সমান e⁻−x এর গ্রাফ। গ্রাফটা শুরু করছেই ওরা এখান থেকে, অর্থাৎ এই। তাহলে দেখো কই কই কই, এই তো, ঠিক আছে, এই বুঝছি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, বলা হয়েছে এ বি সি ডি 4টি তেজস্ক্রিয় মৌলের অবক্ষয় ধ্রুবক। অবক্ষয় মানে ক্ষয় ধ্রুবক আর কি। অবক্ষয় ধ্রুবক যথাক্রমে ল্যামডা এ, ল্যামডা বি, ল্যামডা সি, ল্যামডা ডি। আচ্ছা, বলে দিছে ল্যামডা এ বড়, ল্যামডা বি বড়, ল্যামডা সি বড়, তার থেকে ল্যামডা ডি বড়, মানে ল্যামডা এ সবচেয়ে বড়, তারপর ল্যামডা বি, ল্যামডা সি, ল্যামডা ডি। আচ্ছা, ভালো কথা। এখন কোন মৌলের তেজস্ক্রিয়তা বা যেটা আমরা পড়ছি সক্রিয়তা দিয়ে, রিঅ্যাক্টিভিটি দিয়ে, ঠিক আছে, ওইটা সর্বাধিক। দেখো কোনোভাবে কি ক্র্যাক করা যায়?
চিন্তা করো একটু। আচ্ছা, জিনিসটা আমি একদম প্লেন সিম্পলিফাইড ওয়েতে বুঝাই দিই। দেখি, ক্ষয় ধ্রুবক আমরা চিনি, ক্ষয় ধ্রুবক হলো ল্যামডা, ঠিক আছে? এক এক পরমাণুর বা এক এক নমুনার ক্ষয় ধ্রুবক এক এক রকম হবে, ঠিক আছে? তুমি যদি ইউরেনিয়াম নাও, 200 গ্রাম ইউরেনিয়াম নিলা, 200 গ্রাম থোরিয়াম নিলা, 200 গ্রাম হলো তুমি রেডিয়াম নিলা, এগুলো নিয়ে বসলা। তোমার কি মনে হয় 10 বছর পর সবগুলারই 100 গ্রাম থাকবে? অবভিয়াসলি না। কোনোটার 100, কোনোটার 150, কোনোটার তোমার 175, কোনোটার 50, এরকম থাকবে। কারণ কি? কারণ হইলো, দেখো, শুরুতে আমার সূত্রটা একটু নোটিস করি। n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তুমি শুরুতে n নট অর্থাৎ 200 গ্রাম, সবারই 200 গ্রাম নিয়েছিলা, তুমি টাইমটাও ফিক্স রাখছো, তাই না? সবগুলারই 10 বছর পর চেক করতেছো, তাহলে সবগুলার 10 বছর পর অক্ষত পরমাণু সংখ্যা সেটা ডিফারেন্ট কেন আসতেছে? কারণ সবার ল্যামডা ডিফারেন্ট, ঠিক আছে? অ্যান্ড এই ল্যামডাটা বোঝাইতেছে ক্ষয় ধ্রুবক। যার ল্যামডা যত বেশি তার ক্ষয় তত বেশি। ল্যামডা মানে ক্ষয় ধ্রুবক, যার ল্যামডা যত বেশি হবে তার ক্ষয় তত বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে এখানে কার ক্ষয় সবচেয়ে বেশি? ল্যামডা এর ক্ষয় সবচেয়ে বেশি, ঠিক আছে? এর ক্ষয় সবচেয়ে বেশি, ভালো কথা। যার ক্ষয় বেশি তার তেজস্ক্রিয়তাও বেশি। তেজস্ক্রিয়তা মানে কি? কার থেকে কত বেশি কি হইতেছে? আলফা বিটা গামা বের হইতেছে। বা তেজস্ক্রিয়তার আরেক নাম কি বলছিলাম? সক্রিয়তা বলছিলাম, তাই তো? সক্রিয়তা মানে কি? ক্ষয়ের হার। সক্রিয়তা মানে কি? আমার ক্ষয়ের হার। যত বেশি ক্ষয় হবে, যত বেশি ক্ষয় হবে তার সক্রিয়তা তত বেশি। আর ক্ষয় বেশি হবে কি হবে? ল্যামডা যদি বেশি হয়, ল্যামডা যত বেশি হবে ক্ষয়ের হার তত বেশি হবে, সক্রিয়তা তত বেশি হবে। ওই হিসেবে আমরা বলতে পারি যে কার সক্রিয়তা সর্বাধিক? ল্যামডা অর্থাৎ যেটা ছিল তার সক্রিয়তা সর্বাধিক। ইকুয়েশন দিয়েও বোঝানো যেত, দরকার নেই, আমি সিম্পল লজিক দিয়ে বুঝে ফেলি। আচ্ছা, আমরা নেক্সট মুভ করি। কোনো তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক পরমাণু সংখ্যা n নট কত সময় পর, অর্থাৎ টি চাইছে, n সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে, অর্থাৎ টি এর সূত্রটা নিয়ে আসতে বলছে। সোজা কথা, একদম সোজা বাংলায় দেখি। আমার সূত্র ছিল কি? n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখান থেকে আমার টি এর ফর্মুলা যদি বের করতে হয়, টি কে ওই ই টু দি পাওয়ারের মাথা থেকে বের করতে হবে। তো এখানে n বাই n নট নিয়ে আসলাম আমরা, সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন তোমার যদি ইকুয়েশন থেকে ই উঠাইতে হয়, এটার একটাই সুন্দর মেথড আছে, সেটা হলো দুই সাইডে তুমি লগারিদম অথবা স্পেসিফিক্যালি বললে ই ভিত্তিক লগারিদম নিয়ে আসবা, যেটা আমরা বলি লন। তাহলে লন নিয়ে আসলে লন n বাই n নট সমান লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন এই ই টু দি পাওয়ারের মাথায় যেটা আছে, লগারিদমের ক্ষেত্রে ভিতরে যদি কোনো পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, ঠিক আছে? যেহেতু সামনে চলে আসে, তাহলে এটার আমরা বলতে পারি লন n বাই n নট সমান মাইনাস ল্যামডা টি ইন্টু তার সাথে কত থাকে? লন ই। লন ই এর ভ্যালু হলো 1। কিভাবে? লন মানে কি? ই ভিত্তিক লগারিদম, আর তার সাথে ই বেজ এক্সপোনেন্ট যদি সেম হয় তাহলে মান 1 হয়ে যাবে। অর্থাৎ এটার আমরা বলতে পারি লন n বাই n নট সমান মাইনাস ল্যামডা টি। দেখো এইখান থেকে কি বলা যায়? এখান থেকে যদি আমরা ল্যামডা ওই দিক নিয়ে যাই, তাহলে মাইনাস 1 বাই ল্যামডা সমান, সরি, মাইনাস ল্যামডা ওই দিক গেলে মাইনাস 1 বাই ল্যামডা, তার সাথে লন n বাই n নট তো ছিলই, ইকুয়ালস টু কত? টি। তাহলে এটা আমার টি এর সূত্র, ঠিক আছে? আমরা আমাদের সিকিউর ক্ষেত্রে হিসাবের সুবিধার জন্য যে কাজটা করব, সেটা হলো এই পার্টটা আমরা ডিরেক্ট মনে রাখবো। ঠিক আছে, এই পার্টটা আমরা ডিরেক্ট মনে রাখবো। লন n বাই n নট সমান মাইনাস ল্যামডা টি, ডিরেক্ট অ্যাপ্লাইও করা যাবে, ঠিক আছে? ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে। তাহলে টি সমান আসতেছে মাইনাস 1 বাই ল্যামডা লন n বাই n নট। পাইছো, এই তো। নেক্সট চলে যাই। তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক মানে ল্যামডা, তাই তো? তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের মাত্রা কি? ঠিক আছে, প্রথমত মাত্রা বোঝার জন্য আমার আগে একক লাগবে, ঠিক আছে? যাদের মাত্রার কনসেপ্ট ক্লিয়ার না, একটু দেখে নাও।
মাত্রার ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস প্রয়োজন হয়, এম, এল, টি। এম কখন লাগে? যখন আমাদের মাস বা ভর আসবে, সেই ক্ষেত্রে আমার এম লাগে। এল আসবে যখন লেন্থ বা দৈর্ঘ্য প্রয়োজন বা দৈর্ঘ্য থাকে, তার বদলে এল আসবে। টি আসবে যখন আমাদের টাইম বা সময় আছে, সেই ক্ষেত্রে কি আসবে? সেই ক্ষেত্রে আমার টি আসবে। ঠিক আছে? আচ্ছা, মেইনলি আমাদের গেমটা হবে একক নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের সুবিধা মতো একটা সূত্র নিতেছি, সেটা হলো টি হাফের একটা সূত্র ছিল, বা ধরো মাত্র যেই সূত্র পড়ছি ওইটাই নিয়ে যাও। আচ্ছা, মাত্র সূত্র পড়ছি লন এন বাই এন নট সমান মাইনাস ল্যামডা টি। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারি ল্যামডা সমান মাইনাস 1/t লন এন বাই কত এন নট। দেখো বলা যায় কিনা। এখান থেকে আমরা ফার্স্ট এককটা বুঝি। দেখো, এন কি? অক্ষত পরমাণুর সংখ্যা। অক্ষত পরমাণুর সংখ্যা আমারে গ্রামে বলতে পারে, আমাকে কেজিতে বলতে পারে, আমাকে পরমাণু নাম্বার এতটি, 200টি, 500টি ওইভাবে বলতে পারে। আচ্ছা, এন নটও সেমভাবেই বলবে যে 200 গ্রাম আছে বা 200টি আছে। তাহলে দেখো, যদি এন এর মান বলে দেয়, যে এন নট যদি বলে দেয় প্রথমে ছিল আমাদের 500 গ্রাম, দেন একটা নির্দিষ্ট সময় পর, প্রথমে ছিল কত? 500 গ্রাম, একটা নির্দিষ্ট সময় পর হয়েছে 200 গ্রাম। এখানে গ্রাম গ্রাম কিন্তু কাটা যেতেছে, তো এখান থেকে কোনো ইউনিট আসতেছে না বা কোনো একক আসতেছে না। একক আসতেছে এই জায়গা থেকে। দেখো, সময়ের একক কি? সেকেন্ড। ঠিক আছে? তাহলে 1/t, তার মানে আসবে কি? সেকেন্ড ইনভার্স। তাহলে ল্যামডার একক কি আসতেছে? সেকেন্ড ইনভার্স। বা সময়টা যদি আমি দিনে নেই তাহলে ডে ইনভার্স, যদি ইয়ারে নেই তখন ইয়ার ইনভার্স, অর্থাৎ সময়ের ইনভার্স। এখন যদি আমি অবক্ষয় ধ্রুবকের মাত্রা বের করি, সেটা আসবে কি? সেকেন্ড মানে কি? সময়। সময়ের জন্য আসবে টাইম, এই জন্য দিব টি। পাওয়ার আছে -1, এখানেও পাওয়ার দিব কত? -1। তার মানে অ্যান্সার আসবে কত? টি এর পাওয়ার -1। এরপরে কোন তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক কি? দেখি, সূত্র নেই আমরা ফার্স্টে। আমাদের ফার্স্টে অর্ধায়ুর সূত্র ছিল, তাই তো? অর্ধায়ুর সূত্র ছিল 0.693, তার নিচে কত? ল্যামডা। আর আমাদের গড় আয়ুর সূত্র কি ছিল? 1/λ, তাই তো? এই দুইটার মধ্যে আমার একটা কানেকশন বের করতে হবে, দেন দেখতে হবে কার সাথে মিলে। তো এরকম যখন দুইটা র্যান্ডম ইকুয়েশন থাকবে, আলাদা আলাদা ইকুয়েশন, তাদের মধ্যে একটা কানেকশন বের করতে হবে। তুমি সিম্পলি কি করবা? একটা দিয়ে আরেকটারে ভাগ করে দিবা। কি বললাম? তুমি সিম্পলি কি করবা? একটা দিয়ে আরেকটারে ভাগ করে দিবা। এখানে আরও ইজিলি করা যায়, বাট আমি মেথডটা শিখাইতেছি, অন্যান্য ক্ষেত্রে কাজে লাগতে পারে এই জন্য। তাহলে আমাদের টি হাফ, এটার আমি টাও দ্বারা ভাগ করে দিলাম। টি হাফ মানে কত? 0.693 বাই কত? ল্যামডা। টাও দ্বারা কি হইতেছে? ভাগ হইতেছে। ভাগ না দিয়ে আমি যদি গুণ দেই তাহলে এটার উল্টা দিব, 1/λ লিখে দিব কি? ল্যামডা। ল্যামডা ল্যামডা কাটা। তাহলে এখান থেকে দেখো কি বলা যায়, টি হাফ। আচ্ছা, প্রকাশ কিসে করছে? টাও এ করছে, তাই তো? টাও সমান কি হবে? আচ্ছা, তাহলে দেখি ফার্স্টে যে কাজটা করবো, টি হাফ সমান 0.693 ইন্টু ল্যামডা। এদিকে হারারি গুণ হয়ে গেছে। টি হাফ সমান 0.693 ইন্টু, সরি ল্যামডা কেন দিয়েছি, ধরো টাও টাও। আচ্ছা, টি হাফ সমান 0.693 ইন্টু টাও। তাহলে এখান থেকে বলা যায় টাও সমান কত আসবে? টি হাফ, তার নিচে কত আসবে? 0.693। টাও সমান আসবে টি হাফ, কই তো গ নম্বরে, তার নিচে 0.693। দেখো বুঝছি কিনা। এরপরে 1 খণ্ড রেডিয়াম 500 বছর তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে 1/5 পরিণত হয়। অর্থাৎ যা রেডিয়াম ছিল তার থেকে 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে।
অক্ষত পরমাণুর সংখ্যায় কিন্তু 1/5 1/5 পরিণত হয়। রেডিয়ামের অবক্ষয় ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা, শুরুতে কত ছিল আমরা ধরে নিলাম, শুরুতে n0 ছিল। দেন একটা সার্টেন সময় পর হয়ে গেছে কত, শুরুতে যা ছিল তার কত অংশ, 5/1 মানে 1/5। ঠিক আছে, মানে সোজা কথায় n0 বাই কত 5। আচ্ছা, দেন এটা হয়েছে 500 বছর পর, তাহলে অবক্ষয় ধ্রুবক মানে ল্যামডা চাইছে। ঠিক আছে, তাহলে টি বলে দিছে তোমাকে, টি বলে দিছে কত, 500 ইয়ার বলে দিছে। আচ্ছা, তাহলে আমরা সূত্র n = n0 ওটা দিতে পারি, বাট ওটা দিলে আমার 2 লাইন ক্যালকুলেশন বেশি করতে হবে। আমরা দিব কোনটা, এটা ln n/n0 সমান মাইনাস ল্যামডা টিএন। বলতে পারো ভাই আমি বুঝবো কেমনে যে আমি এটা দিব। দেখো আগের ইকুয়েশনে তোমার লাগবে এখানে কার মান, ল্যামডার মান লাগবে না, ল্যামডার মান লাগবে। তো আগের ইকুয়েশন n সমান n0 e⁻ ল্যামডা টি, ওখানে ল্যামডা তো কি এর উপরে আছে, এখানে কিন্তু আমার ল্যামডাটা আলাদা করা আছে, তো আমার এখানে খাটনি কম হবে আর কি। ঠিক আছে, মান বসা দাও, লন n এর জায়গায় বসাবা কত, n0/5, আর এখানে নিচে n আছে, এটা উপরে গেলে হবে n তো নিচে n0 আছে, উপরে গেলে 1/n0, এটা কাটা, সমান আসে কত, মাইনাস ল্যামডা টি এর মান কত, 5000। তাহলে এখানে থাকে লন 1/5। ঠিক আছে, আর এই -500 এদিক পাঠা দাও, সমান আসে টি। সরি ধরো এটা টি কেন দিলাম, আসবে ল্যামডা, ল্যামডা ছিল না, এগুলো টি দিছি। আচ্ছা দেখি, এটা আসে 218, তাহলে 2 বানাই দিই, ইন্টু 10 ইনভার্স কত, ইনভার্স 3 আসছে, হ্যাঁ ঠিক আছে, 3.22 ইন্টু 10 ইনভার্স, ঠিক আছে। এরপর ট্রিটিয়ামের অর্ধায়ু কত, 12.5 বছর। এক খণ্ড ট্রিটিয়ামের 3/4 অংশ ক্ষয় হতে কত সময় লাগবে? অর্ধায়ুর ম্যাথগুলো না একটা সিম্পল ট্রিক দিয়ে করা যায়, যেটারে একটু উইয়ার্ড নাম, এটারে গম্বুজ মেথড বলে। ঠিক আছে, দেখি। অ্যান্ড এই মেথডটা কিন্তু সবসময় অ্যাপ্লাই করা যাবে না, কখন অ্যাপ্লাই করা যাবে আমি একটু বলে দিই। ট্রিটিয়ামের অর্ধায়ু কত, 12.5 বছর। ঠিক আছে, ট্রিটিয়ামের কতটুকু অংশ ক্ষয় হয়েছে, 3/4 অংশ ক্ষয় হয়েছে, মানে 4/3 ক্ষয় হয়েছে। তাহলে অক্ষত কত আছে, 4/1 ক্লিয়ার? দেখো বুঝছি কিনা, টোটাল অংশটারে যদি 1 চিন্তা করো, তার 3/4 অংশ কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। তাহলে লসাগু 4 উপরে 4 - 3, ওইখান থেকে আমি 1/4 লিখছি। আচ্ছা, এখন দেখো 1/4, এই নিচের যে 4টা আছে এটা কি 2 এর স্কয়ার না? অর্থাৎ এই 1 নিচের যে অংশটা থাকবে, দুইটা ক্রাইটেরিয়া, ম্যাথটা দুইভাবে আসতে পারে, দুইটা ক্ষেত্রেই গম্বুজ মেথড অ্যাপ্লাই করবেন। আমি বলে দিব যে ক্রাইটেরিয়া কি থাকতেছে। তোমার 1/4, 4 কি, 4 রে লেখা যায় 2 এর পাওয়ার 2, যদি 8 থাকতো লিখতে পারতাম 2 এর পাওয়ার 3, যদি আমার 16 থাকতো লিখতে পারতাম 2 এর পাওয়ার 4, অর্থাৎ 2 এর পাওয়ার সামথিং আকারে যদি লেখা যায় তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, যদি আসে তোমার 1/3, তখন কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, তখন অন্য মেথডে যাওয়া লাগবে। আচ্ছা দেখি, তাহলে ট্রিটিয়ামের অক্ষত আছে কতটুকু, 1/4। ঠিক আছে, দেখো ট্রিটিয়াম আমার ধরো প্রথমে যা ছিল, প্রথমে কতটুকু অংশ ছিল, ধরে নিলাম 1 অংশ ছিল, টোটাল অংশটারে 1 চিন্তা করতেছি। ধরো একটা অর্ধায়ু পার হইল, অর্ধায়ু পার হইলে কি অর্ধেক ক্ষয় হয়ে যায়, তাহলে বাকি অর্ধেক থাকবে, অক্ষত কতটুকু, 1/2। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা অর্ধায়ু যখন পার হবে, এই হাফের আবার অর্ধেক হয়ে যাবে, হাফের আবার অর্ধেক করলে কত, 1/4। তার মানে 1/4 অংশতে যাইতে কয়টা অর্ধায়ু লাগছে, 2টা। একটা অর্ধায়ুতে 12.5 বছর করে, তাহলে টোটাল কত সময় পার হয়েছে, 25 বছর পার হয়েছে। তাহলে অ্যান্সার আসবে কি আমার 25 বছর। কই অ্যান্সার আসবে আমার 25 বছর। ঠিক আছে, আচ্ছা নেক্সট সিমিলার আর একটা, রেডিয়ামের অর্ধায়ু। দেখো এবার কিন্তু সময় বলে দিছে যে অর্ধায়ু এত বছর,
আর 6400 বছর পার হয়েছে। আগের বার বলে দিছিল যে এত অংশ আছে, ওইখান থেকে সময়টা চাইছে, বুঝো। আগের বার বলে দিছে যে অর্ধায়ু এতটুকু ক্ষয় হয়েছে, ঠিক আছে, এখান থেকে সময় চাইছে। আর এবার সময় বলে দিছে কতটুকু অংশ থাকবে ওটা চাইছে, ভাইস ভার্সা করে বলতে পারে। তো আগের বার দেখছিলাম যে 1/2 এর পাওয়ার সামথিং আকারে লেখা যায় কিনা। এক্ষেত্রে যেটা দেখবা অর্ধায়ু কত, 1600, ঠিক আছে। অ্যান্ড বলছে 6400 বছর পর কতটুকু থাকবে। তুমি 6400-কে 1600 দ্বারা ভাগ করবা, দেখো সুন্দর মতো আমাদের কত চলে আসে, 4। একটা পূর্ণ সংখ্যা চলে আসছে, মানে গম্বুজ মেথড দেওয়া যাবে। দেখো একটা অর্ধায়ু সাপোজ পার হইল, তাহলে কত বছর গেল, 1600। আরেকটা অর্ধায়ু পার হইল, তার মানে আরও 1600 বছর গেল, ঠিক আছে, 3200 হয়েছে। আরেকটা অর্ধায়ু পার হইল, মানে আরও 1600 বছর গেল, কত হয়েছে, 16, 32, 48, 4800। আরেকটা অর্ধায়ু গেল, আরও 1600 বছর পার হইল। এখন আমাদের 6400 বছর হয়ে গেছে। 1600, 3200, 4800, 6400 হয়ে গেছে। একদম শুরুতে কত ছিল, এক অংশ ছিল, একটা অর্ধায়ু পার হয়েছে, অর্ধেক হয়ে গেছে। আরেক অর্ধায়ু পার হয়েছে, তার আরও অর্ধেক হয়ে গেছে। একটা অর্ধায়ু পার হয়েছে, একের অর্ধেক, হাফ হয়ে গেছে। আরেক অর্ধায়ু পার হয়েছে, 1/4 হয়ে গেছে। আরেক অর্ধায়ু পার হয়েছে, এটার আবার অর্ধেক, 1/8 হয়ে যাবে। আরেক অর্ধায়ু পার হবে, তার অর্ধেক, 1/16, ঠিক আছে। অর্ধেক কীভাবে বের করতেছি, 1/8 আছে, তার অর্ধেক মানে ইন্টু হাফ, এখান থেকে আসতেছে 1/16। তার মানে এই 6400 বছর পর 1/16 অংশ অবশিষ্ট বা অক্ষত থাকবে। এটা কিন্তু এই যে গম্বুজ মেথডে যে করতেছি, এগুলো হলো অক্ষত পরমাণু সংখ্যা। অ্যান্ড এই গম্বুজ মেথডের ম্যাথগুলো ঢাবিতে অনেক বেশি আসে, তোমাদের এইচএসসি তো বললামই, প্লাস ঢাবিতে এই টাইপটা অনেক ফেভারিট, ঠিক আছে। আচ্ছা, এটাও দেখো সেম, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 1.2 দিন, 4.8 দিন পরে কত অংশ, মানে অংশের হিসাব চাইছে। দেখো 4.8-রে 1.2 দ্বারা ভাগ করলে 4 আসে, তার মানে কি আমার গম্বুজ মেথডে দেয়া যাবে। তাহলে আমার শুরুতে যা ছিল, পার হইলো 1.2 দিন, মানে একটা অর্ধায়ু, আবার 1.2 দিন, আরেকটা অর্ধায়ু কত হয়েছে, 2.4, আবার আরেকটা অর্ধায়ু কত, 1.2, 1.2, 2.4, 2.6, 3.6, এই আবার আরেকটা অর্ধায়ু। আবার এদিকে এই অপশনগুলো আছে, দেখে আমি একটু বেশি বড় করে নিলাম আর কি। 1.2, 1.2, 2.4, 3.6, এবার হয়ে গেছে 4.8। তাহলে একদম শুরুতে ছিল কতটুক, এক অংশ, একটা অর্ধায়ু যাওয়ার পর তার অর্ধেক, হাফ হয়ে গেছে। আরেক অর্ধায়ু যাওয়ার পর তার অর্ধেক, আবার হাফ, এটা 1/4 হবে, আবার অর্ধেক, মানে 1/4। আরেক অর্ধায়ু গেছে, আবার অর্ধেক হয়েছে, 1/8। আরেক অর্ধায়ু গেল, আবার অর্ধেক, 1/16। 1/16 অংশ কিন্তু অক্ষত আছে, চাইছে কতটুকু ক্ষয়প্রাপ্ত হবে, বুঝো। আমার অক্ষত আছে 1/16, তাহলে ক্ষয় হয়েছে কত, ওই একদম শুরুতে যে 1 ছিল সেখান থেকে 1/16 বিয়োগ দাও, লসাগু 16, উপরে 16, 1-কে 16 মাইনাস 1 সমান কত, 15/16। খুঁজো, এই তো 15/16। দেখো বুঝছি কিনা এটা। এখানে যে এক এক অর্ধায়ু পর আমরা যে পাইতেছি, এটা বুঝাইতেছি কি, অক্ষত পরমাণু সংখ্যা কতটুকু অক্ষত আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই। দেখো 1 AMU সমান কত। আচ্ছা, প্রথমত AMU বোঝাই হলো অ্যাটমিক ম্যাস ইউনিট, ঠিক আছে। অ্যাটমিক ম্যাস ইউনিট, বা সোজা কথায় একটা প্রোটন বা একটা নিউট্রনের ভর, যেহেতু প্রোটন নিউট্রনের ভর প্রায় কাছাকাছি, একটা প্রোটন অথবা একটা নিউট্রনের ভরকে আমরা বলি 1 AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট। অ্যাটমিক ম্যাস ইউনিট, ঠিক আছে। অ্যান্ড 1 AMU সমান কত, 1 AMU সমান হলো 1.67 ইন্টু 10⁻27 কিলোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ভর চায়নি, নোটিস করছো, এখানে কিন্তু ভর চায়নি আমার কাছে,
যে 1 AMU-তে কত ভর। জিজ্ঞেস করছে 1 AMU, সেখান থেকে এনার্জি চাইছে, অর্থাৎ আমরা যে ভর ত্রুটির সূত্র পড়ছি না, বা আইনস্টাইনের ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স, সেখানে আইনস্টাইন কি বলছিল? সেখানে আইনস্টাইন বলছিল যে E ইজ ইকুয়ালস টু কত? mc স্কোয়ার, তাই তো? E ইজ ইকুয়ালস টু mc স্কোয়ার। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা ইউজ করে মেইনলি এই 1 AMU পরিমাণ যে ভর, সেটাকে এনার্জিতে কনভার্ট করা হয়েছে। ঠিক আছে, সেটাকে কিসে কনভার্ট করা হয়েছে? এনার্জিতে কনভার্ট করা হয়েছে। অ্যান্ড ওইখান থেকে এটা জানতে চাওয়া হয়েছে 1 AMU থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে বের করি একটু। ঠিক আছে, তাহলে ধর একটু এক কাজে দুই কাজ হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমার এনার্জি ছিল কত? 1 AMU, এখান থেকে ভর ছিল 1 AMU, এখান থেকে এনার্জি লাগবে E সমান mc স্কোয়ার। এখানে ভরটা তো কেজিতে বসাইতে হবে, তাহলে 1.67 ইন্টু 10⁻27 কেজি চলে আসলো। সি হলো আলোর বেগ, মানে 3 ইন্টু 10⁸8। দেন এটার কি আছে? আমার হোল স্কোয়ার আছে। আচ্ছা, এটা আসছে হলো 1.503 ইন্টু 10⁻10। এটা আসছে কিসে? জুলে আসছে। আমার দেখো এটার সাথে কোনো অপশন মিলে কিনা আগে দেখো, দেখি 1.5 ইন্টু 10⁻10 মিলছে? মিলে নেই। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের ইলেকট্রন ভোল্টে যেতে হবে। ইলেকট্রন ভোল্ট কি আমার একটা শক্তির একক, এবং আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি যদি বলি 1 জুল সমান কত? 1 জুল সমান 1/1.6 ইন্টু 10⁻19 ইলেকট্রন ভোল্ট। এটা কেন করলাম? কারণ আমরা জুল থেকে ইলেকট্রন ভোল্টে যেতেছি, এই জন্য 1 ইলেকট্রন ভোল্টে 1.6 ইন্টু 10⁻19, এটা মুখস্থ রাখবো। তাহলে এটা এদিক পাঠিয়ে দিলে 1 জুল সমান 1/1.6 ইন্টু 10⁻19। তাহলে এই 1.503 ইন্টু 10⁻10 ঐকিক নিয়ম করছিলাম ক্লাস 5-এ। ঠিক আছে, এটা সমান কত আসবে? 1 ইন্টু 1.503 ইন্টু 10⁻10, নিচে 1.6 ইন্টু 10⁻19 ইলেকট্রন ভোল্টে চলে আসবে। অর্থাৎ সোজা কথা, তোমার যে জুলে আসছে এটাতে তুমি ভাগ করবা কত দ্বারা? 1.6/19। এটা দ্বারা ভাগ করলেই আমার ইলেকট্রন ভোল্টে চলে আসবে। আচ্ছা, এটা আসে দেখি 939.375 ইন্টু 10⁻6 ইলেকট্রন ভোল্ট। 10⁻6 আছে না, এখানে আমার কি আছে? 10⁻6। 10⁻6 থাকলে এটা উঠায় আমরা লিখতে পারি মেগা। 375 মেগা ইলেকট্রন ভোল্ট। 10⁻6 মানে কি? মেগা বোঝায়। ঠিক আছে, তাহলে 939। এখন কনফিউশনের ব্যাপার হলে এখানে 931 দেওয়া আছে, অ্যান্সার আমরা 931ই দিব। জিনিসটা কি, এই পার্টিকুলার প্রশ্নটা অনেক জায়গায় 931, 932, 934, 935, 939 আমাদের যেটা আসলো। ঠিক আছে, আসতে পারে। ঠিক আছে, অনেকে 1.6 নিয়ে কাজ করে, অনেকে 1.6724 নিয়ে কাজ করে, এই জায়গায় অনেকের 2টা 6 নিয়ে কাজ করে। ঠিক আছে, এই জন্য আর কি এক এক সময় এক একটা আসে। এখন দেখো এরপরে কি বলছে, দেখো কোনো নিউক্লিয়াসের ভর ত্রুটি হলো 0.0377 AMU। এখান থেকে বন্ধন শক্তি বের করতে বলছে। আমি ধরে নিতেছি ভর ত্রুটি তোমরা বুঝো, তাও আমি ইন জেনারেল একটু বুঝাইনি হালকা। ঠিক আছে, 2-3 মিনিটের মধ্যে। চিন্তা করো তোমার কাছে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে 10টা প্রোটন আছে, 10টা নিউট্রন আছে। ঠিক আছে, আমরা জানি যে প্রোটনের একটা নির্দিষ্ট ভর থাকে, নিউট্রনের একটা নির্দিষ্ট ভর থাকে। ঠিক আছে, আমরা ধরে নিলাম হিসাবের সুবিধার্থে যে প্রোটনের ভর 1 কেজি, নিউট্রনের ভর 1 কেজি। ভালো কথা। তাহলে যেহেতু নিউক্লিয়াসে 10টা প্রোটন আছে, 10টা নিউট্রন আছে, তাহলে ভর টোটাল নিউক্লিয়াসের 20 কেজি হওয়ার কথা, তাই না? বাট নিউক্লিয়াসটারে দাঁড়িপাল্লায় মাপলা 19 কেজি চলে আসছে, বা 19.5 কেজি চলে আসছে।
অর্থাৎ কিছু ভর মিসিং যাইতেছে, সেটা হলো আমার ভর ত্রুটি। প্রথম কথা বুঝছি যে কিছু ভর মিসিং যাইতেছে। সেকেন্ড কথা, কেন মিসিং যাইতেছে? মিসিং যাওয়ার রিজনটা হলো যখন নিউক্লিয়াসের মধ্যে প্রোটন 10টা একসাথে আছে, নিউট্রন 10টা একসাথে আছে, এরা তো একসাথে থাকতে চাবে না, কারণ প্রোটন প্রোটন বিকর্ষণ করে। নিউট্রন নিউট্রন বিকর্ষণ করে না, ওরা আকর্ষণ বিকর্ষণ কিছুই করে না, নিউট্রাল। বাট ওরাও একসাথে থাকতে চাবে কেন? আমরা বুঝাও, 10টা মার্বেল একসাথে যদি এমনি রাখো, থাকবে? থাকবে না, ছড়ায় যাবে। তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রনকে আবদ্ধ করে রাখার জন্য বা বেঁধে রাখার জন্য বা বাইন্ড করার জন্য আমার যেই এনার্জিটা দরকার, সেটা কই থেকে আসে? সেটা হইলো ওই যে কিছুটা ভর খুঁজে পাইতেছিল না, ওইটুক ভর এনার্জিতে কনভার্টেড হয়েছে। এনার্জিতে কনভার্টেড হয়ে সেটাই কি বন্ধন শক্তির কাজ করতেছে। তার মানে যতটুক ভর হারাইছে সেটাই আমার বন্ধন শক্তিতে কাজে লাগতেছে। অ্যান্ড এটা কীভাবে নির্ণয় করব? ই সমান এমসি স্কোয়ার। এম এ বসাবো যে কতটুক ভর হারাইছে, ইতে পাবো যে সেটা কতটুক এনার্জিতে কনভার্টেড হয়েছে। ঠিক আছে? অ্যান্ড এখানে আমি বললাম না যে 20 কেজি পাওয়ার কথা, 19 কেজি পাইছো, এর মানে কিন্তু এই না যে একটা প্রোটন হাওয়া হয়ে গেছে, না। এই যে ভরটা হারাইছে, প্রতিটা প্রোটন থেকে একটু 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 করে নিয়ে দেন হারাইছে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের এই সূত্র দিয়ে করা লাগতেছে না, যেহেতু আমরা জানি যে 1 এএমইউতে কত, 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এত এএমইউতে কত, 0.0377 ইন্টু 931 আসে 35.09, মানে 35.1। ঠিক আছে? 1 এএমইউতে যদি 931 হয়, তাহলে এত এএমইউ থেকে কত এনার্জি আসছে? 35.1। আচ্ছা, 1 কেজি ইউরেনিয়াম হতে শক্তির পরিমাণ কত কিলোওয়াট আওয়ার? ঠিক আছে? আচ্ছা, ইউরেনিয়াম আছে 1 কেজি, সেখান থেকে শক্তি বের করতে হবে। তো ভর থেকে যখন শক্তি বের করতে হয়, সূত্র কি আমাদের? সেই আইনস্টাইনের ই সমান এমসি স্কোয়ার। ভর হলো 1 কেজি, কেজিতে দেওয়া আছে। আর আলোর বেগ কত? 3 ইন্টু 10⁸, এটার কি স্কোয়ার। নাইন ইন্টু 10⁶। আপাতত কাহিনী আছে এদিকে, এটা জুলে আসছে। কিভাবে চাইছে? কিলোওয়াট আওয়ারে চাইছে। প্রথমত জুলের কাহিনী বুঝো। জুল, জুল মানে হলো, দেখো আমরা যদি ক্ষমতার সূত্রটা দেখি আগে, P ইজ ইকুয়ালস টু W/T। এখান থেকে বলা যায় W ইজ ইকুয়ালস টু PT। কাজের একক কি? জুল। ক্ষমতার একক কি? ওয়াট। SI ইউনিট নিতেছি আমরা, SI ইউনিট নিতেছি। আর সময়ের একক কি? সেকেন্ড। ঠিক আছে? তার মানে আমার যে জুল আসছে সেটা অ্যাকচুয়ালি কি? ওয়াট সেকেন্ড আসছে। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কি আসছে? ওয়াট সেকেন্ড আসছে। 9 ইন্টু 10⁶। এটা অ্যাকচুয়ালি কি আসছে আমার? 9 ইন্টু 10⁶। এটা আসছে ওয়াট সেকেন্ড। এখান থেকে আমার কিলোওয়াট আওয়ারে যাওয়া লাগবে, তাই তো? ওয়াট থেকে যখন কিলোওয়াটে যাব, আমরা 1000 দ্বারা ভাগ করব। ঠিক আছে? ওয়াট থেকে কিলোওয়াটে যাইতে হলে আমার 1000 দ্বারা ভাগ করব। সেকেন্ড থেকে যদি আওয়ারে যেতে হয়, আমি 3600 দ্বারা ভাগ করব। তাহলে ভাগটা করে ফেলো, তাহলে আমার ক্যালকুলেশন হয়ে যাবে 1000 আর এদিকে 3600। 2.5 ইন্টু 10⁻10। তাহলে কি ওয়াটটা কি কিলোওয়াটে চলে গেছে, সেকেন্ডটা আওয়ারে চলে গেছে। 2.5 ইন্টু 10⁻10 কই আমা মিল না কেন? 1 কেজি ইউরেনিয়াম হতে 2.5 আমি কি ক্যালকুলেশনে ভুল করলাম? 1 কেজি ইউরেনিয়াম ই সমান এম, তাহলে 3 ইন্টু 10⁸ এটার স্কোয়ার, সরি 9 ইন্টু 10⁻16, ধরো 10⁻16। আচ্ছা, এটা 16 আসবে। 1000 ইন্টু 3600, 2.5 ইন্টু 10⁻10। ও মা, সেম মিস্টেক হইতেছে কেন? থ্রি ইন্টু 10⁸ স্কোয়ার, নিচে 1000 ইন্টু
না 2.5, আচ্ছা ঠিক আছে এইটা 2.5 × 10⁻⁷, এবার ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমি আরেকবার চেক করে নিই। এখানে আমার ভর ছিল 1 কেজি। 1 কেজি ইউরেনিয়াম থেকে আমরা নির্ণয় করছি কি 1 সি এর মান বসালাম 3 × 10⁸, এটার হোল স্কোয়ার চলে আসলো। দেন এটা জুল, জুল মানে কি আমার, জুল মানে হলো ওয়াট সেকেন্ড, W = PT ওয়াট সেকেন্ড। আচ্ছা ওয়াট থেকে যদি কিলোওয়াটে যেতে হয় 1000 দ্বারা ভাগ করতে হবে, সেকেন্ড থেকে আওয়ারে যেতে হলে 3600। হ্যাঁ ঠিক আছে। তো আমি আরেকবার চেক করে যদি কোনো ভুল থাকে আমি কমেন্ট বক্সে জানাই দিব না, ঠিক আছে। আচ্ছা এটা করছি, বাকি আছে কয়টা, 1 2 3, 3টা প্রশ্ন বাকি আছে, শেষ করে ফেলি। দেখি কি বলতে, দেখো বোর মডেলের সাথে সঙ্গতিপূর্ণ কোনটা। প্রথমত ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে, ঠিক আছে। বোর মডেলে বলছে কি যে ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে কি করতেছে, নিউক্লিয়াসকে পরিভ্রমণ করতেছে। আচ্ছা দেন বলছে 3 নম্বরটা আগে দেখি, ইলেকট্রনের কক্ষপথগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের, তাও ঠিক আছে। ওনার ওইখান থেকে আমরা আরের সূত্রও তো পাইছিলাম, n²h²ε0/z πzme²। 2 নম্বরটা মিলতেছে না। 2-এ বলছে বিকিরিত এবং শোষিত শক্তি কক্ষপথের শক্তির উপর নির্ভর করে না। নির্ভর তো করে। আমরা জানি যে বিকিরিত অথবা শোষিত শক্তি ডেল ই সেটা কার সমান হয়, E2 - E1, ঠিক আছে। E2 - কত, E1। অর্থাৎ তুমি যদি সেকেন্ড কক্ষপথ থেকে এই প্রথম কক্ষপথে আসো, ইলেকট্রন এনার্জি কি বিকিরিত হবে, কতটুক হবে, সেকেন্ড কক্ষপথের এনার্জি থেকে ফার্স্ট কক্ষপথের এনার্জি বাদ দিবা, যতটুকু পরিমাণ এনার্জি আছে ততটুকুই বিকিরিত হবে। তার মানে তো অবভিয়াসলি নির্ভর করে। তাহলে কত আসবে, 1 আর 3। এরপর বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 105 106 এর উত্তর দাও। আচ্ছা বলে দিছে নিচের চিত্রে এ কত, দেখো এটা হলো এ, ঠিক আছে। একদম শুরুতে আমার বুঝাইতেছে n0 পরিমাণে ছিল, ঠিক আছে। এটা কি কিসের গ্রাফ, n ভার্সেস t, তাই তো, n ভার্সেস t এর গ্রাফ। সময় পার হইতেছে এবং y অক্ষ বরাবর কি অক্ষত পরমাণু সংখ্যা, সময় পার হইতেছে আর অক্ষত পরমাণু সংখ্যা গ্র্যাজুয়ালি কি ডিক্রিজ করতেছে এইভাবে, ঠিক আছে। আচ্ছা একদম শুরুতে টাইম যখন 0, মানে আমরা স্যাম্পল নিয়ে মাত্র বসছি, তখন আমার কতটুক ছিল, n0 পরিমাণ ছিল। n0 থেকে কমতে আমরা চলে আসছি এই পয়েন্টে আমরা দেখতেছি যে আমার কতটুকু আছে, এই পয়েন্টে আমার আছে হলো n0 এর অর্ধেক 0.5 n0, 0.5 n0, অর্থাৎ যা ছিল তার অর্ধেক হয়ে গেছেন। তার অর্ধেক যেহেতু হয়ে গেছে, তাহলে এই যে টাইমটা, এই টাইমটা অ্যাকচুয়ালি কি আমার অর্ধেয় না, এই টাইমটা অ্যাকচুয়ালি কি অর্ধেয়। আর অর্ধেয়ের সূত্র কি 0.693/λ, অ্যান্সার গ। কথা বুঝছি। আচ্ছা নেক্সট, উদ্দীপকে বি সমান কত, বি হলো কোনটা, এটা বি, অর্থাৎ জিজ্ঞেস করতেছে অক্ষত পরমাণু সংখ্যা, তাই তো। এবং কত সময় পর, অক্ষত পরমাণু সংখ্যা হলো 1/λ সময় পর, এত সময় পর। এটা হলো টাইমটা হলো 1/λ। আচ্ছা এখানে ক্যালকুলেট করে ফেলি, টাইমটা কত আমার 1/λ। আমরা জানি অক্ষত পরমাণু সংখ্যা সমান n0 e⁻⁻λ t এর জায়গায় কত আসবে 1/λ। দেখো বুঝছি কিনা, এই 1/λ সময় পর অক্ষত পরমাণু সংখ্যা চাইছে, সেটারই বলছে বি, এটাই নির্ণয় করতে হবে, অর্থাৎ n এর মান চাইছে। এখন দেখি এখানে থাকে n0 ইন্টু ল্যামডা কাটা থাকে e এর পাওয়ার -1, মানে 1/e। 1/e এর ভ্যালু কত, (0.36). তার মানে এটার মান যদি 0.36 হয় তাহলে কতটুকু থাকবে, 0.36 n0, 0.367, মানে 37 বলা যায়, এই তো 0.37 n0, ঠিক আছে। তাহলে আমাদের টোটালি যা দেখার কথা ছিল আমাদের সব দেখা শেষ এদিকে। ও আচ্ছা, এই একটা প্রশ্ন মিস করে গেছি, যাক ভালো কথা। বলছে যে নিম্নের কোনটি তেজস্ক্রিয়তার একক নয়, ঠিক আছে।
তেজস্ক্রিয়তা বা সক্রিয়তা যেটারে বলি, ঠিক আছে? সক্রিয়তার একক কী কী আছে একটু দেখি আমরা। সক্রিয়তা বা যেটাকে আমরা আর বলতেছি রিঅ্যাক্টিভিটি, ঠিক আছে? রিঅ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? রিঅ্যাক্টিভিটি বলতে বোঝায় ক্ষয়ের হার, তাই তো? এবং এটার একক হয় হলো বেকরেল, BQ, ঠিক আছে? সায়েন্টিস্ট বেকরেলের নাম অনুসারে। অ্যান্ড 1 বেকরেল মানে বোঝায় হলো 1 ডিকে পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি একটা তেজস্ক্রিয় পরমাণুর ক্ষয় হয় সেটার বলতেছি 1 বেকরেল। এখন প্রতি সেকেন্ডে একটা তেজস্ক্রিয় পরমাণুর ক্ষয় হয় না, অনেক পরমাণুর ক্ষয় হয়, অনেক তেজস্ক্রিয় পরমাণুর ক্ষয় হয়। তো ওইটা কাউন্ট করার জন্য বেকরেল যেই আমার এককটা সেটা অনেক ছোট পড়ে যেতেছে। এই জন্য আমরা আরও 2টা একক এদিকে নিয়ে আসি। একটা হলো রাদারফোর্ড, হ্যাঁ সায়েন্টিস্ট রাদারফোর্ডের নাম অনুসারেই 1 রাদারফোর্ড সমান হলো 10 এর পাওয়ার 6 বেকরেল, ঠিক আছে? লাস্টে আরেকটা হলো ম্যাডাম মেরি কুরির নামে, ঠিক আছে? 1 কুরি এভাবে লেখা, অথবা সি এর নিচে এভাবে আই দিয়েও লেখা যায়। 1 কুরি সমান হলো 3.7 ইন্টু 10 এর পাওয়ার 10 বেকরেল। তার মানে আমাদের একক কি আছে? বেকরেল আছে, রাদারফোর্ড আছে, কুরি আছে। তাহলে দেখি, কুরি অবভিয়াসলি, হ্যাঁ, রাদারফোর্ড, বেকরেল, তার মানে একক 9 কোনটা? বোর, ঠিক আছে? বোর আমার তেজস্ক্রিয়তার একক 9। হ্যাঁ, তাহলে আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের 1 শট MCQ ক্লাসটা ডান। একটা MCQ যেটার ক্যালকুলেশনের সমস্যা হয়েছিল ওটা আমি চেক করে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবভিয়াসলি জানিয়ে দিব। তাহলে আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখতেছি। নেক্সট দেখা হবে অন্য কোনো 1 শট ভিডিও নিয়ে।